আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি হিসাব বিজ্ঞান ক্লাস নিব। তোমরা জানো যে আমাদের ডেইলি আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমরা যেন ভালো একটা ক্লাসের সাপোর্ট পাও। ঠিক আছে, ওকে, তোমরা যেন ভালো একটা সাপোর্ট পাও আর তোমাদের যেন ক্লাসগুলো যেন নিলে তোমরা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা যেন খুব সুন্দর মতো করে নিতে পারো। আর আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা আমাদের পেইড ব্যাচে আছো, আমরা কিছু কিছু ক্লাস লাইভেও নেই। আসলে লাইভে না সবচেয়ে বড় কারণ হচ্ছে যেন শিক্ষার্থীরা যেন কিছুটা হলেও একটু সাপোর্ট পায় আমাদের কাছ থেকে, যে ওরা একটু সাপোর্ট পাবে। অনেকে দেখা যায় ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে বা কোনো না কোনো সমস্যা থাকে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা যদি একটু ফ্রিতে যদি তোমার একটু সার্ভিস দিই, তোমরা একটু কিছু শেখো, আমরা একটু কিছু শেখাই, ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে। ঠিক আছে, আমি একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, আমি ক্লাসটা একটু শেয়ার দিব। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, যেন আমরা যেন ক্লাসটা শুরু করে দিতে পারি আর সবাইকে নিয়ে যেন ক্লাসটা যেন করতে পারি। আর তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা, তোমাদের শরীরের কি অবস্থা, সুস্থ আছো কিনা, একটু সবাই একটু আমাকে কনফার্ম করবা। ঠিক আছে, সবাই একটু কনফার্ম করো। ঠিক আছে, ওকে, একটু জানাবা আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, ক্লাসটা আমরা শুরু করে দিবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ওকে, দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যাবা। আর তোমাদের ওইখানে বর্তমানে শীতের কি অবস্থা, কেমন শীত আছে, ঠিক আছে, সবাই একটু জানাও। তোমরা সুস্থ আছো কিনা, ভালো আছো কিনা, আল্লাহ কাকে কিরকম রাখছে জানি না, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমরা ক্লাসটা শুরু করে দিব খুব শীঘ্রই, আর বেশি সময় নিব না, কেননা যেহেতু এমনিতেও সামনে পরীক্ষা চলে আসছে, তোমাদের সাজেশনের কাজ আছে, কিছু সাজেশনের কাজ শেষ করতে হবে, যার জন্য ক্লাসটা খুব স্বল্প সময় হবে। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি একটু খুব দ্রুত শেষ করব। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। ওকে, যে যেখানে আছো আমি ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, হুম, ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেই। কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাকে একটু জানাবা। ঠিক আছে, আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব দ্রুত, ভাই, আর দেরি করা যাবে না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যেন খুব দ্রুত এই ক্লাসটা তোমাদের শেষ করে দিতে পারি, তোমরা বাসায় পৌঁছে নিতে পারো। অনেক পড়ালেখা করেছে, এখন বাসায় একটু পড়তে হবে তোমাদের। ঠিক আছে, ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার অনেকগুলো শিক্ষার্থী, আমার অনেক বাচ্চা কাচ্চারা যুক্ত হয়ে গিয়েছো। ঠিক আছে, আহ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি ক্লাসটা একটু শুরু করে দিব। ফাইন, ওকে, ওকে, ঠিক আছে, একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। ফাইন, তাহলে তোমার সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মাইমুনা দিদিকে বলেছো ভাইয়া চা খাওয়া শেষ? হ্যাঁ, চা খাওয়া শেষ হয়ে গেছে, একটু আগে চা খাওয়া শেষ করছি। ঠিক আছে, ক্লাস নেওয়ার আগ মুহূর্তে ধরো চা খাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো আজকে আমরা কি কি পড়বে, আমরা একটু ধারণা নেই। হিসাব বিজ্ঞানের নীতিমালা এইখান থেকে কিন্তু প্রত্যেকটা বছর কোশ্চেন হয়। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের নীতিমালা এইখান থেকে প্রত্যেকটা বছর কোশ্চেন হয়, তার মানে আমরা এটা একটু খুবই ভালো মতো পড়বো। হিসাব বিজ্ঞানের নীতিমালা, প্রাপ্য হিসাবের হিসাব সংরক্ষণ, এটা থেকে খুব কম কোশ্চেন হয়। কেননা কম কোশ্চেন হয়, কারণ এটা আমাদের, তোমরা যারা 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 শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছো তাদের নাকি এটা ছিল না, তো সেই ক্ষেত্রে এইখান থেকে একটু কম কোশ্চেন হয়। কার্যপত্র ভেরি 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 ইম্পর্টেন্ট। এইখানে আমরা কয়েকটা ম্যাথ করব আর হচ্ছে ইনশাল্লাহ এইভাবে আমরা ক্লাসটা শেষ করব। জেসমিন জয়েন করেছো? ঠিক আছে, ওকে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। চামেলি যুক্ত হয়েছো? জেসমিন, আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি, তুমি কেমন আছো? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, যে যেখান থেকে ক্লাসটা করতেছে। আমি দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থী এখনো যুক্ত হও নেই, কেন কেন সবাই যুক্ত হও নেই? দ্রুত একটু যুক্ত হয়ে যাও। ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন একটু যাই। দেখো আমরা কোশ্চেনটা শুরু করে দিব। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, দেখো নামিক হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয় কোন ধারণা অনুসারে? দেখো তো নামিক হিসাবগুলোকে দেখো তো, নামিক হিসাব কোনগুলো বলো তো? আয় ব্যয় উত্তোলন, তাই না? ওকে, নামিক হিসাব কোনগুলো বলো তো? আয় ব্যয় আর হচ্ছে কি বলতো, উত্তোলন। ওকে, আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন, এই হিসাবগুলোকে কি করা হয় বলতো? একটা নির্দিষ্ট সময় পরে কি বন্ধ করে দেওয়া হয়, আয় ব্যয় নামিক হিসাব বলা হয়। তাহলে দেখো হিসাবপাল ধারণা অনুযায়ী মিলকরণ, আদায়করণ নাকি বস্তুনিষ্ঠতা, বলো তো কোনটা? বস্তুনিষ্ঠতা কোনটা হবে বলো, সবাই একটু অ্যান্সার করো। ওকে, হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বোন, ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, দেরি করা যাবে না। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ফাইন, ওকে, তাহলে মোটামুটি আমাদের এই কোশ্চেনটা মোটামুটি আশা করবো আমরা সবাই খুব দ্রুত অ্যান্সার করতে পারবো। প্রথম কোশ্চেনটা খুব সহজ থাকে। ঠিক আছে, আশা করতেছি তোমরা সবাই খুব সুন্দর মতো করে অ্যান্সার করতে পারো। প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো। দেখো
কি বলতেছে, নামিক হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয় কোন ধারণা অনুসারে বলতো? হিসাবকাল, মিলকরণ, আদায়করণ নাকি বস্তুনিষ্ঠতা? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো, আমরা দ্রুত অ্যান্সার। এখন দেখো এখানে আমরা একটু বিষয়গুলো পড়ি। হিসাবকাল মানে কি দেখো তো, কোন একটা নির্দিষ্ট সময় পরে যখন হিসাবকাল বন্ধ করে দেওয়া, নির্দিষ্ট সময়ের পরে বন্ধ হয়ে যায়, ওকে ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আলটিমেটলি কি বলতো, নামিক হিসাবগুলোকে কি হিসাবকাল শেষে কি বন্ধ করে দেওয়া হয় কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করে ফেলেছো, তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার শেষ। পরবর্তী কোশ্চেন যা দেখো, হিসাবকালের কোন নীতি, দেখো হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে অনাদায় পাওনার সঞ্চিতি সৃষ্টি করা হয়? দেখো তো, অনাদায় পাওনার সঞ্চিতি সৃষ্টি করা হয় কোন নীতির কারণে বলতো ভাইয়া? অনাদায় পাওনার সঞ্চিতি। সবাই একটু অ্যান্সার করো, অনাদায় পাওনার সঞ্চিতি। রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছি? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো ভাই একটু জানাও। ঠিক আছে, ওকে। তাহলে দেখো হিসাব বিজ্ঞানে দেখো তো কোন নীতি অনুসারে অনাদায় পাওনার সঞ্চিতি সৃষ্টি করা হয়? আমি দেরি করবো না ভাইয়া, দ্রুত একটু ক্লাসে শেষ করবো, ঠিক আছে? কোন নীতি অনুযায়ী বলো? ওকে, তাহলে হিসাব বিজ্ঞানে দেখো অনাদায় পাওনার সঞ্চিতি সৃষ্টি করা হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। ওকে ফাইন। হিসাব বিজ্ঞানে কোন নীতি অনুযায়ী অনাদায় পাওনার সৃষ্টি করা হয়? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। ফাইন। মিলকরণ নীতি মানে হচ্ছে ম্যাচিং নীতি, আয় ব্যয় ম্যাচিং করা হয়। বস্তুনিষ্ঠ নীতি কোন সম্পদ আয় ব্যয় এগুলো কাউন্ট করা। সামঞ্জস্যতা নীতি কি? সামঞ্জস্য করা। হিসাব বিজ্ঞানের যে নীতিমালাগুলো আছে সেগুলোর মধ্যে সেগুলো সামঞ্জস্য করা। তাহলে 2 এর এ। মাইমুনা রিদিক অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, জেসমিন অ্যান্সার করেছো। ওকে ফাইন মাইমুনা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবার অ্যান্সার সঠিক হয়েছে। চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। ওকে, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব হিসাব বিজ্ঞান সমীকরণটি কোন নীতির বৈশিষ্ট্যের কারণে হয়? বলো তো, বস্তুনিষ্ঠ নীতি, ব্যবসায়িক সত্তা নীতি, সামঞ্জস্যতা নীতি নাকি চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি? বলো। আলটিমেটলি দেখো ব্যবসা প্রতিষ্ঠান দেখো নিজের নাম, ঠিক আছে, ধরো মনে করো, ধরো আমি লিখি ধরো তারেক ট্রেডার্স। ওকে, তারেক ট্রেডার্স। ওকে ট্রেডার্স, ওকে তারেক ট্রেডার্স। তাহলে দেখো আলটিমেটলি দেখো এইটা কিন্তু একটা নাম, ঠিক আছে, এটা বস্তু, ঠিক আছে, এইটাই বলতো একটা বস্তু, কিন্তু তবু দেখো এই এই নামের উপরেই কি একটা প্রতিষ্ঠান চলবে, এই নামের উপরে একটা প্রতিষ্ঠান চলবে। এই প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানে যত প্রফিট হবে বা প্রতিষ্ঠানের সুনাম হবে সব এটার উপরে হবে। আবার প্রতিষ্ঠানে কোনো ক্ষয়ক্ষতি হইলে বা প্রতিষ্ঠানের কোনো বদনাম হইলে এটার উপরে হবে, কোনো ব্যক্তির নামে হবে না। তার মানে দেখো বস্তু হয়েও যখন ব্যক্তির মতো করে কাজ করে তাকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তা। তাহলে এইটা হচ্ছে ব্যবসায়িক সত্তা নীতি। ব্যবসায়িক একটা সত্তা রয়েছে, যে সত্তা অনুযায়ী কি ফলো করে, যে আমাদের সম্পদ যতটুকু থাকবে তার সমতুল্য থাকতে হবে দায় এবং মালিকানা সত্ত্ব। ঠিক আছে ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, কোন নীতি অনুসারে সমন্বয় দাখিলা দেওয়া হয়? দেখো তো কোন নীতি অনুসারে সমন্বয় দাখিলা দেওয়া হয়? হিসাবকাল ধারণা, রক্ষণশীল প্রথা, সামঞ্জস্যতা নীতি নাকি মালিকানা সত্ত্ব? তাহলে কোনটা হবে বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার। তাহলে কোন নীতি অনুসারে সমন্বয় দাখিলা দেওয়া হয়? সমন্বয় দাখিলা দেওয়া হয় হচ্ছে হিসাবকাল ধারণা অনুযায়ী। সমন্বয় দাখিলা দেওয়া হয় কি বলতো? হিসাবকাল ধারণা অনুযায়ী। কেননা হিসাবকাল ধারণা অনুযায়ী যদি প্রত্যেকটা হিসাব যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হয়? তাহলে আমাদের সমন্বয় দাখিলা দেওয়ার মাধ্যমে কি হয় বলতো? আয় ব্যয় এই হিসাবগুলো কি কি হয়? বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। বছর শেষে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। তাই কোন নীতি অনুযায়ী? তাহলে আলটিমেটলি কি বলতো, কোন নীতি অনুযায়ী সমন্বয় দাখিলা দেওয়া হয়? হিসাবকাল ধারণা অনুযায়ী। হিসাবকাল ধারণা অনুযায়ী। ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো, ওকে পরবর্তী কোশ্চেন আমাকে কি বলতেছে দেখো। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন বলতেছে হচ্ছে IAS 16 অনুযায়ী স্থায়ী সম্পদকে কি নামে অভিহিত করা হয় বলতো? স্থায়ী সম্পদ কোনটা বলতো? অ্যাসেট অ্যান্ড প্রপার্টি, প্লান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নাকি প্রপার্টি, প্লান্ট অ্যান্ড মেশিনারি? তাহলে IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কত বলতো? 16 অনুযায়ী কি করা হয়? স্থায়ী সম্পত্তিকে কি নামে ডাকা হয়? প্রপার্টি, প্লান্টস অ্যান্ড মেশিনারি। প্রপার্টি, প্লান্টস অ্যান্ড মেশিনারি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইরা, সবাই দ্রুত। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলবো। সময় নষ্ট করলে কিন্তু আসলেই সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। চলো ওকে, ওকে ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। চলো এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলছে। পরবর্তী কোশ্চেনে যদি আমরা একটু দেখি, দেখো দেখো ওকে ওকে তাহলে দেখো আমাদের কি বলতেছে। দেখো হিসাব বিজ্ঞানের, দেখো হিসাব বিজ্ঞানে কি বলছে, দেখো হিসাব বিজ্ঞানের কোন নীতি ওকে ওকে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে প্রকৃত মুনাফা নির্ণয় করতে হলে আয়ের বিপরীতে ব্যয় দেখানো হয়? যে আয়ের বিপরীতে ব্যয় দেখানো কোন নীতি বলতো? মিলকরণ নীতি, বকেয়া, সামঞ্জস্য পুনর্প্রকাশ। মিলকরণ নীতি একটা নাম হচ্ছে ম্যাচিং নীতি, ম্যাচিং প্রিন্সিপাল। ওকে ম্যাচিং প্রিন্সিপাল। তাহলে আলটিমেটলি বলো তো আয় এবং ব্যয়ের মধ্যে মিলকরণ দেখানো হয়। যে ধরো আমাদের 10 টাকা আয় হয়েছে, 6 টাকা খরচ হয়েছে, তাহলে আলটিমেটলি আমার প্রতিষ্ঠানে আর টাকা রয়েছে কত? তাহলে 4 টাকা আছে। তো এই জিনিসগুলো দেখানো হয় কিসে বলতো? মিলকরণ নীতির মধ্যে দেখানো হয়। কিসের মধ্যে দেখানো হয়? মিলকরণ নীতির মধ্যে দেখানো হয়। বকেয়া ধারণা কি? অ্যাকাউন্টিং ফলো করে বকেয়া ধারণা। আর হচ্ছে নগদান ভিত্তিক ফলো করে কি? ফিনান্স। ওকে ফিনান্স এন্ড ব্যাংকিং ফলো করে নগদান ভিত্তিক, আর বকেয়া ভিত্তিক ফলো করে অ্যাকাউন্টিং। আচ্ছা
ওকে, পূর্ণ প্রকাশ নীতি কি, কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা কি আসলে পূর্ণ প্রকাশ করে ফেলি। ওকে ফাইন, তারপরে যাও। তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেন সলভ করব। দেখো, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় বলো তো? কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় বলো তো? ওকে, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত, ভাইয়া প্লিজ সবাই একটু ফাস্ট ফাস্ট অ্যান্সার করতে হবে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দেখি কি কি অ্যান্সার, কোন নীতি অনুযায়ী কি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? সবাই একটু অ্যান্সার করবো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। দেখো, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? ফাইন, আমি একটু দেখতে চাচ্ছি আমাদের কতগুলো শিক্ষার্থী কারা কারা ক্লাস করতেছো। ফাইন, ওকে, তাহলে দেখো কোন নীতি অনুযায়ী, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, তাহলে আলটিমেটলি বলো তো কোন নীতি? বলো, পূর্ণ প্রকাশ নাকি হচ্ছে আয় ব্যয় বিবরণী সমালোচনা রক্ষণশীলতা? তাহলে আলটিমেটলি পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী কি করা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে 6 এর অ্যান্সার করেছো, 7 এর অ্যান্সার করেছো। ওকে, 7 এর ডি অ্যান্সার করেছো রিয়াদ, না ডি তো হবে না, মামিনা রিদিকার অ্যান্সার সঠিক হচ্ছে, কাইফের অ্যান্সার সঠিক হয়নি, কাইফ ভুল অ্যান্সার দিয়েছো, রিয়াজ ভুল অ্যান্সার দিয়েছো। তাহলে আলটিমেটলি রক্ষণশীলতা নীতি অনুযায়ী এটা হবে না। ঠিক আছে, রাইট অ্যান্সার কি? পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে দেখো, মূলধনকে দায় হিসেবে দেখানো হয় কোন নীতি অনুসারে বলো তো? মূলধনকে দায় হিসেবে দেখানো হয় ক্রমমূল্য নীতি, ব্যবসায়িক সত্তা নীতি, রক্ষণশীলতা নীতি নাকি আদায়করণ নীতি? বলো, মূলধনকে কখন দায় হিসেবে দেখানো হয়? সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, দেখো, ব্যবসা প্রতিষ্ঠান আলটিমেটলি দেখো, মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। মালিকের জন্য মূলধন হচ্ছে একটা সম্পদ, সে সম্পদ ইনভেস্ট করছে, কিন্তু প্রতিষ্ঠানের জন্য আলটিমেটলি মূলধনটা কি হয়? দায়। কেননা এইটাকে আমার নির্দিষ্ট একটা সময় পর কি করতে হবে বলতো? নির্দিষ্ট একটা সময় পর পরিশোধ করে দিতে হবে। তাহলে আলটিমেটলি রাইট আছে কি বলতো? ব্যবসায়িক সত্তা নীতি। ব্যবসায়িক সত্তা নীতি অনুযায়ী কি করা হয়? মূলধনকে দায় হিসাবে দেখানো হয়। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা সবাই। দেখি কার কার অ্যান্সারটা সঠিক হয়, তাহলে আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলি। যে যেখানে আছো দ্রুত একটু অ্যান্সার করে ফেলো ভাইরা, প্লিজ ফার্স্ট অ্যান্সার করো ফার্স্ট। ওকে, ওকে, তাহলে এই কোশ্চেন মোটামুটি শেষ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যে দেখো কি বলছে, কোন নীতি অনুসারে, দেখো কোন নীতি অনুসারে সম্ভাব্য দায় আর্থিক অবস্থা বিবরণীতে নোট আকারে, যে নোট, নোট বা টিকা, যে নোট অথবা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে টিকা। ওকে, টিকা, নোট অথবা টিকা আকারে তখন কি প্রদর্শন করা হয়? তাহলে সেটা কি বলা হয় বলতো? রক্ষণশীলতা নীতি, ক্রমমূল্য নীতি, প্রাসঙ্গিকতা নীতি নাকি হচ্ছে কি বলতো? পূর্ণ প্রকাশ নীতি। তাহলে কোনটা হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। এই যে নোট বা টিকা যদি প্রদর্শন করা হয়, নোট, টিকা, তারপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, এইগুলো যদি প্রদর্শন করা হয় সেটা কি হয়? সেটা হচ্ছে আমাদের পূর্ণ প্রকাশ নীতি। সেটা কি নীতি? পূর্ণ প্রকাশ নীতি। কে কে ক্লাসে অ্যাক্টিভ নাই আজকে দেখতেছি। ঠিক আছে, ওকে, তোমাদের এরকম যদি অ্যাক্টিভ না থাকো তাহলে কিন্তু ক্লাস নিব না। সবাইকে ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, নিজে ক্লাস করবা, ক্লাসে বন্ধুদের মেনশন দিবা। ঠিক আছে, ওকে, তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো সবাই 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 একটু দ্রুত অ্যান্সার করো ভাইরা প্লিজ। আমি একটু দেখবো কার অ্যান্সারটা সঠিক হচ্ছে। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু ক্লাসে থাকার চেষ্টা করবা। ওকে, ওকে, ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার শেষ। আমরা এখন 10 নম্বর কোশ্চেনে চলে যাবো। চলো দেখো, আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলতেছে। দেখো, মৌলিক মৌলিক হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানে কোন ধারণার উপর প্রতিষ্ঠিত হয় বলতো? মৌলিক হিসাব সমীকরণ, মৌলিক হিসাব সমীকরণ কোনটা বলতো? মৌলিক হিসাব সমীকরণ কোনটা বলতো? এ ইকুয়াল টু এল প্লাস ও ই। মৌলিক যে হিসাব সমীকরণটা আছে এইটা আলটিমেটলি কোন ধারণার উপর প্রতিষ্ঠিত হয় বলতো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো বলো তো। তাহলে কোনটা বলতো? সত্তা ধারণা, সত্তা মনে হয় এরকম হবে, সত্তা ধারণা নাকি হচ্ছে মিলকরণ নাকি হচ্ছে হিসাবকাল ধারণা নাকি চলমান ধারণা পরিচয়? তাহলে দেখো আলটিমেটলি আমরা এটা আগে পড়ে আসছি। ঠিক আছে, মালিকানা সত্য। ওকে, সত্তা ধারণা রয়েছে বলে কি আসলে আলটিমেটলি এ ইকুয়াল টু এল প্লাস কি এই নিয়মটা কি ফলো করে থাকে। তাহলে এই কোশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা দেরি করা যাবে না। দেখি কার কি কি অ্যান্সার সঠিক হয়। ফাইন, অনেকে অ্যান্সার করতেছে আমি দেখতেছি। যারা যারা এখনো অ্যান্সার করতে পারতেছো না একটু দেরি করিও না। ওকে, হোসেন আবার অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, চামির অ্যান্সার করেছো, শাকিল অ্যান্সার করেছো, রিয়াদ অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে কি কি অ্যান্সার করেছো। ফাইন, তাহলে দেখো, আর্থিক বিবরণীকে সর্বজনীন গ্রাহ্য করার জন্য গৃহীত মান কোনটি বলতো? জিএসপি, জিএপি, আইএফআরএস নাকি হচ্ছে এসএফএসি? বলো কোনটা হতে পারে বলো তো ভাইয়ারা, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে দেখো, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার বলতো গ্যাপ। গ্যাপের বাংলা কি বলতো? সরি, গ্যাপের ফুল মিনিং কি বলতো? গ্যাপের পূর্ণরূপ কি বলো? গ্যাপের পূর্ণরূপ কি? সবাই একটু কমেন্ট করো, গ্যাপের পূর্ণরূপ কি আর আইএফআরএস এর পূর্ণরূপ কি? সবাই সবাই একটু কমেন্ট করো সবাই দ্রুত। ওকে, গ্যাপের পূর্ণরূপ কি আর হচ্ছে আইএফআরএস এর পূর্ণরূপ কি? সবাই একটু অ্যান্সার করো সবাই।
দেখি তো। ওকে, ট্রাস্ট অফার একজন কমেন্ট করেছো, ঠিক আছে। ওকে, অর্পিতা ভৌমিক অ্যান্সার করেছো। ওকে, কাইফ অ্যান্সার করেছো, রিয়াদ অ্যান্সার করেছো, হাবিবা অনেকগুলো করে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। মাইমুনা রিদিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। হাবিবাতুল কুবরা, অর্পিতা ভৌমিক, ওকে, হাবিবাতুল কুবরা, সৈকত, হোসাইন আমার, সবাই অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু অ্যাক্টিভ থাকো, ক্লাসটা খুব কম সময়ের মধ্যে শেষ করবো, কিন্তু আমরা অনেকগুলো করে কোশ্চেন পড়বো, ঠিক আছে। দেখবা আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা দিন ধরো একদিনে যদি আমরা 40টা করে কোশ্চেন সলভ করি, সর্বনিম্ন হচ্ছে 40টা, সর্বোচ্চ আমরা 80 থেকে 100টা কোশ্চেন কোনো কোনো ক্লাসে সলভ করি। তাহলে দেখো আমরা খুব শীঘ্রই ম্যারাথন ক্লাস নিবো ইনশাল্লাহ আবার, ঠিক আছে। আমরা কাজ করতেছি ইনশাল্লাহ, খুব শীঘ্রই আবার ম্যারাথন ক্লাস নিব। ম্যারাথন ক্লাস আমাদের কি কি থাকবে? বাংলা থাকবে, ইংলিশ থাকবে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং থাকবে, তারপর ম্যানেজমেন্ট থাকবে, ওকে, তারপর হচ্ছে জিকে থাকবে, তারপর হচ্ছে ফিনান্স আর মার্কেটিং থাকবে, ফিনান্স এবং মার্কেটিং। এই সবগুলো আমরা ম্যারাথন ক্লাস নিব, ঠিক আছে। বাংলার জন্য একটা ম্যারাথন ক্লাস, ঠিক আছে, বাংলার জন্য একটা ম্যারাথন, ইংরেজির জন্য একটা ম্যারাথন, তারপর ফিনান্সের জন্য, অ্যাকাউন্টিং এর জন্য একটা করে ম্যারাথন ক্লাস দিব। প্রত্যেকটা ক্লাসে দেখো, প্রত্যেকটা ক্লাসে আমরা 100টা করে কোশ্চেন সলভ করবো। একটা ম্যারাথন ক্লাসের মধ্যে 100টা কোশ্চেন সলভ। তাহলে দেখো বাংলা, ইংলিশ, জিকে, জিকে তো অবশ্যই দুইটা নিতে হবে। বাংলা, ইংলিশ 100, 100, 200, 200, 400, 5, 6, 7, 8, 800 কোশ্চেন সলভ করবো। 800 কোশ্চেনের একটা হচ্ছে ম্যারাথন ক্লাস হবে, ওকে, মানে 8টা ক্লাস হবে ম্যারাথন ক্লাস, ওকে, 8টা, ফাইন। তাহলে এই ক্লাসগুলো ইনশাল্লাহ করতে পারলে আশা করি তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাবা। আমি কাজ করতেছি, আসলে আমার যথেষ্ট ব্যস্ততা থাকে সবসময় ভাই, আমি এই জন্য সময় খুবই কম পাই, কিন্তু আমি চেষ্টা করব এই 800টা কোশ্চেন তোমাদের সলভ করে দেওয়ার, পাশাপাশি এই 800টা কোশ্চেনের সম্পূর্ণ ব্যাখ্যা সহ তোমাদের অ্যান্সার করে দেওয়া, ঠিক আছে। তো সবাই ইনশাল্লাহ ক্লাসগুলো করবা, ক্লাস করার পরে ইনশাল্লাহ অবশ্যই এই সাজেশনটা পাবা। এখন তো দিব না আগে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই পুনরূপ লিখে দিও। ওকে, এখন এই কোশ্চেনটা চলো আমরা একটু সলভ করি। দেখো তো কি বলছে। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 50,000 টাকা, কিন্তু বাজারে নতুন প্রযুক্তি আসার ফলে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত? 10,000 টাকা হ্রাস পায়। আবার 50,000 টাকা কৃত শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়ে 60,000 টাকা উন্নীত হয়। আর্থিক অবস্থা বিপরীতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা প্রদর্শিত হবে? এই কোশ্চেনটার অ্যান্সার সবাই পারার কথা, কেননা আমরা জানি সমাপনী মজুদ পণ্য, ওকে, দেখো সমাপনী, দেখো, ওকে, সমাপনী মজুদ পণ্যের মূল্যের যেটি কম সেটি গ্রহণযোগ্য, ওকে, যেটি কম সেটি গ্রহণযোগ্য, তাহলে কোনটি কম? দেখো যেটি কম সেটি কি বলতো, সেটা হচ্ছে গ্রহণযোগ্য, আর এটাকে বলা হচ্ছে রক্ষণশীলতার নীতি, ওকে, রক্ষণশীলতার নীতি। আর রক্ষণশীলতার নীতি কি ফলো করে বলতো? ব্যয়কে ব্যয়, আর আয়কে কখনো আয় বলা যাবে না, আয় বলা যাবে না। কিরকম? সম্ভাব্য, ওকে, লিখে দে, সম্ভাব্য, ওকে, সম্ভাব্য, মনে রাখবা এটা, সম্ভাব্য যদি ব্যয় হয় সেটাকে ব্যয় বলতে হবে। ধরো মনে করো আমি ধারণা করলাম এখন আমি এই যে ম্যারাথন ক্লাস নিব, ম্যারাথন ক্লাসগুলো নেওয়ার জন্য হচ্ছে আমার টিচারকে পেমেন্ট করতে হবে, অবশ্যই এটা আমার জন্য ব্যয়। তাহলে এই ব্যয়টা হবে মানে কি, এটা আমার লিখে রাখতে হবে, হ্যাঁ এই ব্যয়টা হবে। কিন্তু ধরো আমি ম্যারাথন ক্লাস নেওয়ার ফলে তোমরা আমাদের প্রতিষ্ঠানে আরো 10 জন ভর্তি হবা, ওইটা আয় হতে পারে, নাও হতে পারে। ওই দেখো সম্ভাব্য আয়কে আমরা আয় লিখবো না, সম্ভাব্য ব্যয়কে আমরা ব্যয় হিসেবে দেখাবো, এটাকে বলা হয়েছে রক্ষণশীলতার নীতি। আর সমাপনী মজুদ পণ্যের মূল্য, বাজার মূল্য এবং হচ্ছে ক্রয় মূল্য, যেটি কম সেটি লিখতে হবে। তাহলে যেহেতু 10,000 টাকা হ্রাস পাইছে, তাহলে আলটিমেটলি কত টাকা? 40,000 টাকা। তাহলে আলটিমেটলি কত টাকা? 40,000 টাকা। দেখি তো কে ক্যান্সেল করতে পারছো, বেশি ব্যাখ্যা দিয়ে ফেললাম না, ওকে, 40,000 টাকা, ফাইন। এ নাম্বারটা হবে না, অনেকে অ্যান্সার ভুল করেছে, 40,000 টাকা হবে। এই তোমরা পড়ালেখা একদম করো না, 40,000 টাকা হবে, 40,000 টাকা। কাব্য ক্লাসে চলে আসছো? আয়শা, ঠিক আছে বোন। আয়শা আমার মেসেজ দিছিল, আমি একটু পরে আমি ক্লাস শেষ করে তোমার মেসেজটা দেখে নিব। আর সাস্টের সাজেশন পাবা, আজকে পাবা ইনশাল্লাহ, আমি সাজেশন তৈরি করতেছি, দিয়ে দিব, ঠিক আছে। আসলে ঘুরে ফিরে দেখো সাজেশন ঘুরে ফিরে একই হয়, ওই ঘুরে ফিরে কি দিব বলো, ঘুরে ফিরে যেগুলো আগেও দিছি সেই সাজেশনগুলো পড়লে হয়। তবু আমি দেখবো একটু আর একটু আপডেট করা যায় কিনা, ঠিক আছে। ওকে, সবাই একটু পড়ে ফেলো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে। দেখো, হিসাব বিজ্ঞানের সার্বজনীন স্বীকৃত কোন নীতির ভিত্তিতে? মাত্রই পড়ছি, সমাপনী মজুদ পণ্যের মূল্য বিবেচনা করা হয়। তাহলে মাত্রই পড়ে আসছে রক্ষণশীলতার নীতি, ঠিক আছে। তাহলে মাত্রই পড়ে আসলাম রক্ষণশীলতার নীতি হবে এটা সঠিক অ্যান্সার। তাহলে আমার পরবর্তী কোশ্চেন আছে, দেখো তো, আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী বলতো? আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? সবাই দ্রুত অ্যান্সার করো, দ্রুত। আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? সবাই দেখো তো। তাহলে আমরা যদি দেখো একটা বছরে একটা নির্দিষ্ট সময় পর, আমাদের কি করতে হবে বলতো? আসলে দেখতে হয় যে আমাদের প্রতিষ্ঠানে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে। তাহলে হিসাবকাল নীতি অনুযায়ী বছর শেষে কি কি করা, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, কি থাকে বলতো? একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, এই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে কি করতে হবে বলতো? আমাদের একটা আর্থিক বিশদ বিবরণী প্রস্তুত করা হয়। আর টাইম পিরিয়ডের মধ্যে ধরো একটা নির্দিষ্ট দিনে, যদি নির্দিষ্ট দিনে উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা,
ঠিক আছে, তাহলে দেখো হিসাবকাল হচ্ছে কি টাইম পিরিয়ড, একটা নির্দিষ্ট সময় থাকবে। ওকে ফাইন। আর দেখো চলমান প্রতিষ্ঠান ধারণাটা কি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দিনে করতে হয়, একটা নির্দিষ্ট দিনে, বছর শেষে নির্দিষ্ট দিনে। আর মিলকরণ বিবরণী কি, এটা হচ্ছে ধরো আমাদের আয় ব্যয়। ওকে, আয় ব্যয়, ঠিক আছে, কারেকশন করবে। আর রাজস্ব স্বীকৃতি নীতি কি, আয় চেক করবে, আয় চেক করবে। ওকে ফাইন। এই যে এইভাবে হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে দেখো তো আমাদের, দেখো তার আমাদের রাজস্ব স্বীকৃতি নীতি কি, কত টাকা আয় হয়েছে সেটা দেখতে হবে, যে এত টাকা আমাদের আয় হয়েছে সেটা চেক করবো। আর হচ্ছে কি মিলকরণ নীতি কি, আয় ব্যয়কে আমরা চেক করবো, যে আসলে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এটার মধ্যে সমন্বয় করে দেখবো আমাদের প্রশ্নের আলটিমেটলি আয় কত। চলমান প্রতিষ্ঠান ধারণা কি, একটা নির্দিষ্ট দিনে করতে হবে। ওকে ফাইন। আর্থিক অবস্থা বিবরণী। আর হিসাবকাল নীতি কি, আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে টাইম পিরিয়ডে। ফাইন। তাহলে এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন দেখো, হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক শীর্ষ সংস্থা কোনটি বলতো? গ্যাপ, এফএসবি, নাকি হচ্ছে AICPA, নাকি SEC? ওকে বলো তো কোনটা হতে পারে, বলো সবাই একটু দ্রুত বলো, সবাই সবাই। ওকে, তাহলে দেখো তো, এই দেখো আমরা একটু আগে পড়ছি না গ্যাপের আমরা ফুল মিনিং জানছি, এখন এফএসবি ফুল মিনিং কি বলো তো, এটার পূর্ণরূপ কি বলো, সবাই একটু অ্যান্সার করো, পূর্ণরূপ। ওকে, সবাই একটু অ্যান্সার করো, তাহলে আলটিমেটলি অ্যান্সারই এইটা। হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক শীর্ষ সংস্থা কোনটি? এফএসবি। হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক সংস্থা কোনটি? এফএসবি। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, সবাই দেখি তো আমাদের কি অ্যান্সার হতে পারে। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা একটু কিন্তু অ্যান্সার করে ফেলবো। তাহলে কি বলো তো, হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক সংস্থার নাম কি? FASB। এটা হচ্ছে আমাদের কি হবে সঠিক অ্যান্সার। আর FASB ফুল মিনিং কি বলো তো? ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলবা। ওকে দেখো, গ্যাপের পুনরূপ কি, এটা সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত। এইটার খুব সুন্দর একটা অ্যান্সার সবাই পারবা আমি জানি, সবাই একটু অ্যান্সার করে ফেলো, গ্যাপের পুনরূপ। ফাইন, সবাই এটা কিন্তু পরীক্ষা আসে। মাইমুনা রিদিকে অ্যান্সার করেছো, প্রহেলিকা কাব্য আয়েশা অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, MD সাব্বির রহমান অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, প্রহেলিকা কাব্য আবার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। হাবিবা অ্যান্সার করেছো। আমরা সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যান্সার করতেছি, হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক হচ্ছে। ওকে, প্রত্যেকের অ্যান্সার সঠিক হচ্ছে। ক্লাসটা মাস্ট বি আমরা একটু শেয়ার দিব। ক্লাসটা এখন আমরা যারা যারা শেয়ার দিইনি, যারা আমরা কৃপণতা করতেছি, কৃপণতা থেকে সরে যাই ভাই, আমরা একটু সবাই একটু শেয়ার দিই ক্লাসটা, ঠিক আছে। ক্লাসটা আমরা সবাই একটু শেয়ার দিব, সবাই প্রত্যেকে, মানে প্রত্যেকে আমরা শেয়ার দিব, ঠিক আছে। প্রত্যেকে একটু শেয়ার দিব ক্লাসটা, যারা আমরা প্রত্যেকে নিয়ে ক্লাসটা করতে পারি। ওকে, দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ, অলমোস্ট 150 শিক্ষার্থী, খুব সুন্দর। ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এখনকার অ্যান্সার কত, তাহলে অ্যাকাউন্ট কি হবে বলো? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা সবাই পারা কথা, 16 নম্বরে, ঠিক আছে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, তাহলে এইটা আমরা সবাই পারি, তাহলে কোনটা হবে? প্রিন্সিপালস কিন্তু, হ্যাঁ প্রিন্সিপালস। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, হিসাব বিজ্ঞানের কোন ধারণা, হিসাব বিজ্ঞানের কোন ধারণার কারণে উপরিউক্ত সমন্বয় দুটি করা প্রয়োজন বলতো? হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী ধরো সমন্বয় করা প্রয়োজন, উপরিউক্ত বাদ দাও, সমন্বয় করা প্রয়োজন বলতো? সমন্বয় কেন করা হয়, কোন ধারণার কারণে বলতো? কোন কারণে সমন্বয় করা হয়, সমন্বয় কেন করা হয় বলতো? সমন্বয় কেন করা হয়? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সমন্বয়টা কেন করা হয়? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত ভাইয়ারা প্লিজ, আমরা দেখবো কেন সমন্বয় করা হয়, বলো। ওকে, আচ্ছা আচ্ছা, সমন্বয় করা হয় কিসের কারণে? মিলকরণ বিবরণীর কারণে। ওকে, মিলকরণের কারণে। ওকে, মিলকরণের কারণে সমন্বয় করা হয়। সমন্বয় কেন করা হয়? মিলকরণ। যদি আমাদের হিসাব বিজ্ঞানে যদি ধরো মনে করে যে মিলকরণ করা হয়, তখনই কি আলটিমেটলি সমন্বয় করার প্রয়োজন হয়। ধরো আমাদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? ওকে, 17 অ্যান্সার করেছো বি, ভেরি গুড। ওকে, 17 অ্যান্সার করেছো মাহফুজ, ক্লাসে চলে আসছো, ঠিক আছে ভাইয়া, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। পরবর্তী কোশ্চেনে যাও। ওকে, হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয় বলতো? হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়? স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় বলতো কোনটা? এটা হচ্ছে ঐতিহাসিক মূল্য। ঐতিহাসিক মূল্য অনুযায়ী কি স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়, এটা মাথায় রাখবা। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়? ঐতিহাসিক মূল্য। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো আমরা, হ্যাঁ ঠিক আছে। তাহলে চামিলি অ্যান্সার করেছো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ওকে ফাইন। মাহফুজ অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য অ্যান্সার করেছো, মাইমুনা রিদিকা অ্যান্সার করেছো, সাব্বির অ্যান্সার করেছো, ট্রাস্ট অফার অ্যান্সার করেছো। ওকে, কাইফ অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা, আল শাহরিয়ার, রাফিজ অ্যান্সার করেছো। ওকে, হাবিবাতুল কুবরা, মাহফুজ, উপমা, জেসমিন, মাইমুনা রিদিকা, নেজা। ওকে, আমাদের মনে হয় নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম তোমাকে আমাদের ছোট্ট পরিবারে আসার জন্য। আশা করি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। অর্পিতা ভৌমিক অ্যান্সার করেছো, সাব্বির, হাবিবা, প্রলিকা, ওকে, আল শাহরিয়ার, রাফিজ অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা জেসমিন অ্যান্সার করেছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। দেখো এই অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতি ভিত্তিতে রাখা হয়? এটা আমি একটু পরে আসছি, সবাই দ্রুত অ্যান্সার করো। দেখো তো, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আমরা মাত্র পরে আসছি। দেখি এটা জাস্ট একটু লাইনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখি কে কে বলতে পারো।
আমি জানি অনেকে বলতে পারবো না, ওকে? মনে রাখবা, রক্ষণশীলতা আর হচ্ছে সংরক্ষণশীলতা একই কথা, ওকে? রক্ষণশীলতা আর হচ্ছে সংরক্ষণশীলতা একই কথা। পরীক্ষা হলে একটু কিন্তু কনফিউশনে ফেলে দিতে পারে, হ্যাঁ? পরীক্ষা হলে কিন্তু একটু কনফিউশনে ফেলে দিতে পারে, তার মানে কিন্তু ঝামেলা পড়ে যাবা। পরীক্ষা হলে কিন্তু কনফিউশন ফেলে দিতে পারে, একটু ঝামেলা পড়ে যাবা। ওকে, তাহলে একটু সবাই একটু অ্যান্সার করো। ফাইন, ওকে ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মায়ামুনা রিদিক অ্যান্সার করেছো 19 নম্বরের। ঠিক আছে, রক্ষণশীলতা, হ্যাঁ সংরক্ষণশীলতা অথবা রক্ষণশীলতা একই কথা। ফাইন, এটা মাথায় রাখতে হবে। ট্রাস্ট অফার অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো। থ্যাংক ইউ মাহফুজ। ওকে মাহফুজ, তোমাকে কি মডেল টেস্ট বইটা আমি গিফট করছিলাম না? আমাকে একটু জানাই হতো ভাইয়া। মডেল টেস্ট বইটা তো মনে হয় আমি তোমাকে গিফট করছিলাম না? একটু জানাই হতো। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই, আমি একটু দেখবো আমাদের পেজে আমাদের শিক্ষার্থীরা ভর্তির জন্য আবার মেসেজ দিচ্ছে। আসলে দেখো, একটা বিষয় খুব মানে অবাক লাগতেছে যে দেখো আমাদের শিক্ষার্থীরা একটা বিশ্ববিদ্যালয় হয় না, আবার চেষ্টা করতেছে না অন্য একটা বিশ্ববিদ্যালয় দেখি হয় কিনা। তোমরা হাল ছেড়ে দিবা না ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। সর্বজনীন নীতিমালা সমূহ কি নামে পরিচিত বলো তো? সর্বজনীন নীতিমালা বলো, সর্বজনীন নীতিমালা কোনটি? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। সর্বজনীন নীতিমালা কোনটি? সর্বজনীন নীতিমালা কোনটি বলো তো ভাইয়া? ওকে, সর্বজনীন নীতিমালা যদি বলা হয় তাহলে হচ্ছে গ্যাপ। আর আর হচ্ছে শীর্ষ যদি বলা হয়, শীর্ষ সংগঠন বা হিসাব বিজ্ঞান, তাহলে শীর্ষ হচ্ছে এফএসবি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ্যাপ। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের গ্যাপ। ফাইন, তাহলে 20 নম্বরটা সবাই অ্যান্সার করতে পেরেছো। নেজে অ্যান্সার করেছো, ঠিক আছে, সবাই বি। ওকে, সাব্বির বি 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 বি, অনেকগুলো লিখছো না? ঠিক আছে, ওকে ফাইন। এই কোশ্চেনটা আমরা সবার শেষে সলভ করবো, কেননা এইটা অনেক বড় একটা কোশ্চেন, বুঝতে পারছো? এটা অনেক বড় একটা ম্যাথ, এই পাশে ম্যাথ করতে হবে। তার মানে এটা এখন না, এটা হচ্ছে পরে সলভ করবো। আমরা আগে ম্যাথ গুলো সলভ করে আসি। চলো দেখো কি বলছে। দেখো, জনাব আজাদের ব্যবসায় অনাদায় পাওনা সঞ্চিতি কত, দেখো তো জনাব আজাদের। ওকে ফাইন, সবাই একটু দ্রুত দেখবো আমরা। হ্যাঁ, জনাব আজাদের দেখো তো কি বলছে। ওকে দেখো, জনাব আজাদের ব্যবসায় অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে 2000 টাকা। অনাদায় পাওনা সঞ্চিতি মানে এটা হচ্ছে আমাদের পুরাতন। ওকে, পুরাতন। ওকে ফাইন, 2000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে না, সরি, অনাদায় পাওনা 2000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, তার আগে পড়তে হবে। তার ব্যবসায় অনাদায় পাওনা পরিমাণ ছিল কত টাকা? অনাদায় পাওনা পরিমাণ ছিল হচ্ছে এত টাকা। একটা হচ্ছে পুরাতন অনাদায়ী। ওকে, পুরাতন অনাদায়ী, পুরাতন অনাদায়ী হচ্ছে 5000 টাকা দ্বারা। ওকে, এবং বছরের শুরুতে অনাদায় পাওনার সঞ্চিতি বলেছিল, এই যে এইটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি। ওকে, এটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি হচ্ছে এটা। ওকে, নতুন অনাদায় পাওনার সঞ্চিতির পরিমাণ কত? ঠিক আছে ফাইন, একটু ওয়েট করো। এই ছেলেটা তো কল দেয় কেন? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি তো। ওকে, তাহলে তারও একটু wait করো। পুরাতন আমাদের পড়াশোনা ছিল এত টাকা, আরো 2000 টাকা বৃদ্ধি করতে হবে, তাই তো? ফাইন, তাহলে আমাদের ব্যবসায়, ওকে, তাহলে 5000 টাকা। তাহলে চলো আমরা ম্যাথটা শেষ করে ফেলি। 2000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, তাহলে আমরা কোশ্চেনটা আমরা একটু সলভ করে দেখি তাহলে কি হতে পারে। চলো, নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত? বছর শুরুতে ছিল 4000 টাকা, 2000 টাকা বৃদ্ধি করতে হবে। ওকে, তাহলে কত টাকা অ্যান্সার হবে বলো তো? আচ্ছা, এইখানে দেখো, এইখানে পুরো কোশ্চেনটা দিয়ে একটু ট্রিকি, মানে একটু ঝামেলা ফেলা দিচ্ছে। কিরকম ঝামেলা? দেখো, আমাদের দেখো তার ব্যবসায় অনাদায় পাওনার পরিমাণ কত টাকা আছে? 5000 টাকা। ফাইন, বছরের শুরুতে অনাদায় পাওনার সঞ্চিতি পরিমাণ ছিল কত টাকা বলো তো? 4000 টাকা। দেখো, তাহলে এটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি। ওকে, পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি। দেখো, অনাদায় পাওনার সঞ্চিতি, ওকে, পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি কত বলো তো? দেখো তো, পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি হচ্ছে 4000 টাকা। দেখো বলছি কি, দেখো বলছে জনাব আজাদের ব্যবসা অনাদায় পাওনার সঞ্চিতি 2000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। তাহলে এর সাথে 2000 টাকা যদি বৃদ্ধি করে দেয় তাহলে কত বলো তো? 6000 টাকা। তাহলে এই 6000 টাকাই হয়ে যায় হচ্ছে নতুন অনাদায় পাওনার সঞ্চিতি। শেষ। দেখছো, ম্যাথের মধ্যে 3টা মান দিয়ে তোমাকে কনফিউশন ফেলে দিয়েছে, কিন্তু আলটিমেটলি সহজ অ্যান্সারটা কি? দেখো, পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি ছিল কত টাকা? 4000 টাকা। আর বলছে 2000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, তাহলে আরো 2000 টাকা বৃদ্ধি করতে হবে, তাহলে 2000 টাকা যোগ করে দাও, তাহলে কত? 6000 টাকা। তাহলে এই 6000 টাকা হচ্ছে আমাদের নতুন অনাদায় পাওনার সঞ্চিতি। শেষ। 6000 টাকা হচ্ছে আমাদের নতুন অনাদায় পাওনার সঞ্চিতি। কারা কারা অ্যান্সার করতে পারছো? ওকে ওকে, ঠিক আছে। ওকে, ইংলিশ কটেজ বইটা দিয়েছিলেন ভাইয়া? আচ্ছা, ইংলিশ কটেজ বইটা দিয়েছিলাম। আচ্ছা, আয়শা তো খুশি কেন? আয়শা, তোমারও তো একটা বই গিফট করছি। হ্যাঁ, তুমি এত খুশি কেন বলো? তোমাকে তো একটা বই গিফট করছি। আমাদের যারা যারা ক্লাসে অ্যাক্টিভ স্টুডেন্ট, আমরা তাদের বই গিফট করি। ঠিক আছে, দেখো বই গিফট করতে খুব ভালো লাগে। ঠিক আছে, এটা খুব ভালো একটা কাজ। মানে আমার একটা পছন্দের একটা স্যার ছিল, উনি প্রায় বলতো যে আসলে বই গিফট করার মধ্যে একটা মানে আনন্দ আছে। তো
তুমি পড়ো বা না পড়ো, কিন্তু একটা বই গিফট করার মধ্যে অনেক ভালো লাগে কাজ করে। আসলে ওই স্যারের কাছ থেকে কিছু গল্প শুনছিলাম বই গিফট করা নিয়ে, তো এখন সময় নেই শেয়ার করার মতো, তাই শেয়ার করলাম না। ঠিক আছে, ওকে। তাহলে রাইট আনসার কি হবে? 6,000 টাকা। ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এইগুলো প্যাচ দেওয়া কোশ্চেন, বুঝতে পারছো? একটু মনোযোগ দিয়ে পড়লে পারা যাবে। কিন্তু দেখো, জনাব আজাদের ব্যবসা অনাদায় পাওনা সঞ্চিতি 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। আগের কোশ্চেনটা জাস্ট একটু বাড়ানো হয়েছে, ওকে। তার ব্যবসায় অনাদায় পাওনা পরিমাণ 5,000 টাকা এবং বছরের শুরুতে অনাদায় পাওনা সঞ্চিতি ছিল 4,000 টাকা। অনাদায় পাওনা সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। অনাদায় পাওনা সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। ফাইন। অনাদায় পাওনা সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। রেয়া মিলে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত হচ্ছে 8,000 টাকা। তাহলে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা দেখি। এটা কে করতে পারে? এইটা একটু সবাই একটু দেখো তো, এটা কে করতে পারো আমি একটু দেখবো। এটা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। এইটা সঠিক অ্যান্সার কি হবে দেখি তো। এইটার সঠিক অ্যান্সারটা কে করতে পারে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দেখো কি বলছে, ওকে দেখি তো। দেখো এইখানে এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো এই যে দেখো, অনাদায় পাওনা সঞ্চিতি কি বলছে দেখো। অনাদায় পাওনা সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, আর রেয়া মিলে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত। তাহলে দেখো, রেয়া মিলে যে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত থাকে, এটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। আলটিমেটলি এইটুকু এমনিতেই দিছে, আলটিমেটলি ম্যাচ শুরু হইতেছে এইখান থেকে। দেখো তাহলে দেখো কি বলছে। তাহলে দেখো, রেয়া মিলে অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত টাকা বলো তো? রেয়া মিলে এটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, ওকে। অনাদায় পাওনা সঞ্চিতি, ওকে। পুরাতন রেয়া মিলে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা বলো তো? পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা বলো তো? 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। আর দেখো আমাকে বলে দিয়েছে অনাদায় পাওনা সঞ্চিতি 5,000 টাকার দ্বারা বৃদ্ধি করতে হবে। তাহলে এর সাথে আরো কি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। তাহলে আলটিমেটলি তাহলে আমরা পাবো কি? নতুন অনাদায় পাওনা সঞ্চিতি পাবো। কি পাবো? নতুন অনাদায় পাওনা সঞ্চিতি পাবো, ওকে। অনাদায় পাওনা সঞ্চিতি পাবো। তাহলে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা? তাহলে 8 5 যোগ করলে কথা বলো তো। 8 5 যোগ করলে কত হয়? 13,000 টাকা। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কত বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে 13,000 টাকা। কাইফ অনেকগুলো অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ কাইফ। ওকে ওকে, জেসমিন অ্যান্সার করেছো, কাব্য অ্যান্সার করেছো, জেসমিন অ্যান্সার করেছো, হাবিবা, চামেলি, অর্পিতা। ফাইন। তাহলে আমাদের অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম না? ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। বছরের শুরুতে প্রাপ্য হিসেবে উদ্বৃত্ত হচ্ছে 50,000 টাকা। উক্ত বছরে ধারে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 90,000 টাকা। ফাইন। ওকে, প্রাপ্য হিসাবে হতে প্রাপ্তি হচ্ছে 60,000 টাকা। অনাদায় পাওনা সঞ্চিতি, এখানে একটু স্পেস পড়ে নেন, আচ্ছা। অনাদায় পাওনা সঞ্চিতি 10% রাখা হলে বছর শেষে নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কত? ফাইন। এখন দেখো মনে রাখবা, ম্যাথ করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের দেখো, উক্ত বছরে ধারে বিক্রি হয়েছে কত টাকা বলতো? 90,000 টাকা। ধারে বিক্রি হয়েছে কত টাকা বলতো? 90,000 টাকা। প্রাপ্য হিসাব হতে প্রাপ্তি কত টাকা বলতো? 60,000 টাকা। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের তাহলে কত টাকা হয়, আমরা একটু ম্যাথ একটু করলে বুঝতে পারবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, সবাই দ্রুত, একদম দেরি করা যাবে না, ওকে। তাহলে দেখো আমাদের বছর শুরুতে প্রাপ্য হিসাবে উদ্বৃত্ত ছিল কত টাকা? 50,000 টাকা। লিখো তাহলে 50,000 টাকা, ওকে। 50,000 টাকা। আর দেখো সারা বছরে ধারে বিক্রি কত? ধারে বিক্রি মানে কি? ধারে বিক্রি যাবে কি? প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে এটা যোগ করো, যোগ 90,000 টাকা। তাহলে কথা বলো তো, যোগ করলে কত? 1,40,000 টাকা। 1,40,000 টাকা। আর দেখো প্রাপ্য হিসাবে তো প্রাপ্তি, তাহলে আমরা প্রাপ্য হিসাব থেকে পাইছি কত টাকা? 60,000 টাকা। তাহলে 60,000 টাকা বাদ দাও, তাহলে থাকে কত টাকা? 80,000 টাকা। তাহলে থাকে কত টাকা? 80,000 টাকা। আর দেখো এই 80,000 টাকা যদি থাকে, তাহলে এই টাকার উপর পড়ছে কি দেখো, অনাদায় পাওনা সঞ্চিতি কত পার্সেন্ট? 10%। তাহলে এটার উপর 10% দিলে কত টাকা বলো তো? 8,000 টাকা হয়। তাহলে 8,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 8,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মাহফুজ আহমেদ 8,000 টাকা। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। প্রহেলিকা কাব্য অ্যান্সার করছো ভুল। প্রহেলিকা অ্যান্সার করছো ভুল, একটু মনোযোগ দাও ক্লাসে, একটু প্লিজ একটু মনোযোগ দাও বোন। ক্লাসে অ্যান্সার ভুল করতেছো কেন? চামেলি তুমি অ্যান্সার ভুল করছো। রাইট অ্যান্সার হচ্ছে কত টাকা বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 8,000 টাকা। ওকে, যারা যারা ভুল অ্যান্সার করছো ফাইন, তারা ভুলই থাকো। ওকে, আমেনা ভালো অ্যান্সার করেছো, অর্পিতা সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। ফাইন। তারপর হচ্ছে যে সাব্বির অ্যান্সার করেছো, হ্যাঁ হয়েছে। কাইফ সঠিক অ্যান্সার। ট্রাস্ট অফার, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রাপ্য হিসাব মানে প্রাপ্য হিসাবে বছরের শুরুতে ছিল এই টাকা। সমাপনী প্রাপ্য হিসাব 80,000 টাকা। দেখো মনে রাখবা, ম্যাথের মধ্যে যদি প্রারম্ভিক আর সমাপনী দিয়ে দেয় তাহলে প্রারম্ভিকের কোনো কাজ নাই। কি বলছি? প্রারম্ভিক প্রাপ্য হিসাব আর সমাপনী প্রাপ্য হিসাব যদি দিয়ে দেয় তাহলে আমাকে মনে রাখবা প্রারম্ভিক প্রাপ্য হিসাবে কোনো কাজ নাই। সমাপনী প্রাপ্য হিসাব মানে হচ্ছে বছরের শুরুতে প্রাপ্য হিসাব, সারা বছরের কি টোটাল যেই বাকি দিয়ে বিক্রি, ওই টোটালটা যোগ করে হইতেছে সমাপনী। তার মানে আমার এইটা নিয়ে কোনো কাজ নাই, গেল। তাহলে প্রথম একটা কাজ শেষ। ওকে, অলিখিত অনাদায় পাওনা। অলিখিত অনাদায় পাওনা কত টাকা বলো তো? 2,000 টাকা। প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায় এবং সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখতে হবে। সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখতে হবে, ওকে, 5% হারে। তাহলে নতুন অনাদায় এবং কি
সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ কত? আচ্ছা, এখানে দুইটা অ্যান্সার একসাথে চাইছে। এই কোশ্চেনটা কি ঠিক আছে না ভুল আছে বুঝতেছি না। এখানে তো একটা মান বের করে নিতে হবে, দেখি তো দাঁড়াও, একটু ওয়েট করো, আমি একটু দেখি তাহলে এইটাকে কিভাবে করা যেতে পারে। একটু দেখতে দাও সবাই, একটু দাঁড়াও, একটু ওয়েট করো। তাহলে দেখো আলটিমেটলি দেখো, আচ্ছা অনাদায় এবং সন্দেহজনক পরামর্শ রাখতে হবে, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তাহলে দেখো অলিখিত, এখন দেখো তাহলে আমাদের সমাপনী প্রাপ্য হিসাব কত টাকা আছে, চলো দেখি। সমাপনী সমাপনী প্রাপ্য হিসাব আছে কত বলো, সমাপনী প্রাপ্য, ওকে সমাপনী প্রাপ্য আছে হচ্ছে ৮০,০০০ টাকা, ওকে। আর অলিখিত অনাদায় পানা বাদ দাও, বাদ অলিখিত, বাদ অলিখিত, তাহলে অলিখিত বাদ দিও কত টাকা বলো তো, ২,০০০ টাকা। তাহলে আলটিমেটলি থাকে কত টাকা বলো তো, 78, তাহলে ৭৮,০০০ টাকা। আর এইখানে বলছি কি দেখো, প্রাপ্য হিসাব পুরো 5% কি ধরতে হবে, অনাদায় এবং সন্দেহজনক পানা সঞ্চিতি, এদের সঞ্চিতি ভুল হয়েছে, 5% দাও, তাহলে 5% দিলে কত বলো তো, ৩,৯০০, ফাইন, ৩,৯০০ হচ্ছে সঠিক অ্যান্সার। এই তো হয়ে গেছে, ৩,৯০০ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ৩,৯০০ হবে। হ্যাঁ, কার কার অ্যান্সার আসছে ভাইয়া? কুরিন আমি ভুলে গেছি, আবার করতে হবে, হ্যাঁ আরেকবার একটু করে নিও, আমাদের বই থেকে ম্যাথগুলো করে নিও। 24-এর অ্যান্সার হচ্ছে ডি, যে 24 অ্যান্সার ডি করছো, জেসমিন অ্যান্সার হয়নি, জেসমিন অ্যান্সার সঠিক হয় না, জেসমিন ভুল অ্যান্সার করছো বোন, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, তাহলে একটু ভালো মতো করতে হবে, ওকে। দেখো একটু ভালো মতো করার চেষ্টা করো, ওকে। সবাই একটু দ্রুত অ্যান্সার দাও, সবাই সবাই, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার দাও, সবাই, ওকে। সবাই একটু অ্যান্সার করো, ওকে। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি কার কি কি অ্যান্সার সঠিক হচ্ছে। ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, ৩,৯০০ টাকা। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, চলো দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো ওকে। দেখো জানুয়ারি ১, ২০১৬, জানুয়ারি ১, ২০১৬ তারিখে অনাদায়ী অনাদায় পানা সঞ্চিতি ক্রেডিট অনা, দেখো অনাদায় পানা সঞ্চিতি ক্রেডিট মানে হচ্ছে কি, ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে পুরাতন, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পুরাতন, ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুরাতন, ওকে ফাইন। তাহলে অনাদায় পানা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত কি পুরাতন, ৫,০০০ টাকা, ওকে। চলতি বৎসর বা চলতি বছরে অনাদায় পাওনা ২,০০০ টাকা, তাহলে চলতি বছরে এটা হচ্ছে রেয়ামিল, এটা হচ্ছে রেয়ামিলের অ্যামাউন্ট, রেয়ামিল, ওকে, এটা হচ্ছে রেয়ামিলে আছে, রেয়ামিলে, ওকে। আর প্রাপ্য হিসাব বাবদ এত টাকা হিসাবভুক্ত হয়েছে, তাহলে আর হচ্ছে প্রাপ্য হিসাব, ফাইন। প্রাপ্য হিসাবে ২,৫০০ টাকা আদায়যোগ্য নয়, তাহলে এটা হচ্ছে নতুন অনাদায়ী, এটা হচ্ছে নতুন অনাদায়ী, ওকে, এটা হচ্ছে নতুন অনাদায়ী, নতুন অনাদায়ী, ফাইন। এবং ৫% হারে অনাদায় পাওনা সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে, এটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে নতুন সঞ্চিতি, ওকে, নতুন সঞ্চিতি। দেখছো এইগুলো লাইন পড়ে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অ্যান্সার করা টাফ, ওকে। তাহলে অনাদায় পাওনা প্রভিশন হিসাবভুক্ত করার পূর্ববর্তী প্রাপ্য হিসাবের পরিমাণ কত, ওকে ফাইন। তাহলে ম্যাথটা কিন্তু ভালোই ক্রিটিক্যাল হয়ে গেছে না, চলো আমরা ম্যাথটা একটু সলভ করে ফেলবো, সবাই আমরা সবাই একটু সলভ করবো, ওকে। দেখো এখন মেইন কাজ হচ্ছে, দেখো আমাকে বুঝতে হবে যে আলটিমেটলি যেহেতু আমাকে কি চাইছে বলতো, প্রাপ্য হিসাবের পরিমাণ চাইছে, তাহলে এইখানে আমাদের পুরাতন হিসাবের কোনো কাজ নাই, মানে রেয়ামিলে যেটা আছে সেটা নিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে, আমরা অন্যগুলো নিয়ে কাজ করবো। তাহলে দেখো রেয়ামিলে যদি কোনো কাজ নাই, এই যে দেখো অনাদায় পাওনা প্রভিশন, অনাদায় পাওনা প্রভিশন মানে কি বলতো, মানে অনাদায় পাওনা প্রভিশন মানে হচ্ছে সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি, দেখো অনাদায় পাওনা সঞ্চিতি। এখন দেখো বলছি কি, দেখো মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমাদের প্রাপ্য হিসাব কত টাকা আছে, ৭৮,০০০ টাকা, সরি ৮২,০০০ টাকা, ৮২,০০০ টাকা। আর দেখো আমাকে বলছে, দেখো প্রাপ্য হিসেবে ২,৫০০ টাকা আদায়যোগ্য নয়, তাহলে ২,৫০০ টাকা বাদ দাও, ২,৫০০ টাকা বাদ দাও, তাহলে থাকে কত বলতো, ৬৯,০০০, সরি ৭৯,৫০০, ৭৯,৫০০ টাকা, ওকে। ৭৯,০০০ কি থাকে ৫০০ টাকা, এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কেন না সঠিক অ্যান্সার, কারণ বলে দিছে যে অনাদায় পাওনা প্রভিশন বা অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করার পূর্ববর্তী, মানে এই ৫%-এর কাজটা না করার আগেই আমাদের আলটিমেটলি প্রাপ্য হিসেবে কত টাকা আছে, আলটিমেটলি তাহলে ওই টাকা হিসাব করার আগে আমাদের প্রাপ্য হিসাবে কত টাকা আছে, ৭৯,৫০০ টাকা, এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে, সবাই একটু জানাবা ম্যাথটা বুঝতে পারছো কিনা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি সবাই ক্লিয়ার। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এখন পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো অনপরাজিত সেবায়, দেখো অনপরাজিত সেবায়, অনপরাজিত সেবায় কি বলতো, অনপরাজিত সেবায় কিন্তু দায়, অনপরাজিত সেবায় কি বলতো ভাইয়া, অনপরাজিত সেবায় হচ্ছে দায়, ওকে, অনপরাজিত সেবায় হচ্ছে দায়, এর পরিমাণ কত, ৫০,০০০ টাকা, উহার ২/৫ উপার্জিত হয়েছে, ২/৫ কি হয়েছে বলতো, উপার্জিত হয়েছে, হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত, চলতি দায়ের পরিমাণ কত, তাহলে দেখো তো ২/৫ যদি পরিশোধ হয়ে থাকে তাহলে আমাদের চলতি দায়ের পরিমাণ কত, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলি, চলো দেখি তো আমরা দ্রুত একটু অ্যান্সার করবো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। দেখো তাহলে দেখো আমাদের ৫০,০০০ টাকার উপরে এত অংশ, তাহলে দেখো ৫০,০০০ টাকা, ওকে, তাহলে দেখো আমাদের এইটুকু অর্জিত হয়েছে, তাহলে চলতি দায়, তাহলে দেখো টোটাল যদি ২/৫ হয়, ২/৫ অংশ অর্জিত হইলে অর্জিত হয় না কতটুকু, ৩/৫,
তাহলে আলটিমেট কত টাকা বলো তো? তাহলে 30,000 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 30,000 হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। এটা যদি সহজ কোশ্চেন ছিল, আশা করি সবাই করতে পারছো। ওকে, এটা কত নম্বর? 26 নম্বর। 26-এর বি, আমেনা অ্যান্সার করে ফেলছো, জেসমিন অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে, কাইফ অ্যান্সার করে ফেলছো, সবার মোটামুটি অ্যান্সারটা সঠিক। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের দিকে কি চলে যাই না? ঠিক আছে, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো নিচের কোন সমন্বয়, ওকে দেখো তো কি বলতেছে, দেখো নিচের কোন সমন্বয় দফাটি বিপরীত দাখিলার কি প্রদান করা যায় না? নিচের কোন সমন্বয়টির জন্য কি বিপরীত দাখিলা প্রদান করা যায় না বলো তো? প্রদান করা যায় না। দেখো বিপরীত দাখিলা দেওয়া যায় না কোন সমন্বয়ের জন্য? অনপরিচিত আয়, অপ্রদত্ত খরচ, তারপর দেখো তো কি বলছে, অপ্রদত্ত খরচ, তারপর বলছি বলো অপ্রদত্ত খরচ, তারপর কি বলছে, সবাই একটু অ্যান্সার করো দেখো তো। অপ্রদত্ত খরচ, তারপর হচ্ছে বকেয়া আয় নাকি সন্দেহজনক পানা সঞ্চিতি, বলো তো কোনটার জন্য বিপরীত দাখিলা দেওয়া যায় না? সবাই সবাই একটু অ্যান্সার করবো তো কোনটার জন্য। দেখো অনপরিচিত আয় হচ্ছে একটা দায়, এটাকে সমন্বয় করলে, এটাকে সমন্বয় করলে কি আয় রূপান্তর হয়। অপ্রদত্ত খরচ, এটাকে সমন্বয় করলে সম্পদ বা কি আমাদের ব্যয় বের হয়। বকেয়া আয়, বকেয়া আয়টা সমন্বয় করলে আমাদেরকে আয় বের হয়। কিন্তু সন্দেহজনক পাওনা সঞ্চিতি, একে আমরা স্টেটমেন্টে কোনো সমন্বয় করতে পারি না, ঠিক আছে, একে কোনো বিপরীত দাখিলা দেওয়া যায় না। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমার সন্দেহজনক পাওনা সঞ্চিতি। সন্দেহজনক পাওনা সঞ্চিতি হচ্ছে রাইট অ্যান্সার। নেজা সঠিক অ্যান্সার করেছো, 30কে থ্যাংক ইউ বোন। জেসমিন অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যায়। দেখো কি বলছে, ওকে মুনাফা জাতীয়, দেখো মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য যে দাখিলা প্রদান হয়, মুনাফা জাতীয় হিসাব বন্ধ, মুনাফা জাতীয় হিসাব কোনগুলো বলো তো? ওকে, আয়, ব্যয়, এই দুটা মেইন। এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে ওইটা যদি মুনাফা জাতীয় না কিন্তু উত্তোলনটা আমাদের বন্ধ করতে হয়, ঠিক আছে, এটা আমাদের বন্ধ করতে হয়। মুনাফা জাতীয় আয় ব্যয় কোনটা? মুনাফা জাতীয় হিসাব হচ্ছে আয় ব্যয়, আর হচ্ছে সাধারণত উত্তোলন। এগুলো বন্ধ করার জন্য কি করা হয় বলতো? কোন দাখিলা দেওয়া হয়? এটা সবাই জানি আমরা সবাই, তাহলে কোনটা বলতো? ওকে, সংশোধনী দাখিলা দেওয়া হয় জাবেদাভুক্ত হিসাবগুলোকে সংশোধন করার জন্য। প্রারম্ভিক জাবেদা দেওয়া হয় ব্যবসায়ের শুরুতে বা বছরের শুরুতে, যে হিসাবগুলোকে আমরা গত হিসাবগুলো থেকে বা সম্পূর্ণ হিসাব থেকে নতুন বছর আনার জন্য। আর সম্পূর্ণ দেওয়া হয় হচ্ছে বছর শেষ হিসাবগুলোকে বন্ধ করার জন্য। সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবগুলোর মধ্যে যখন ভুল ত্রুটি থাকে বা কোনো একটা হিসাবকে, হিসাব বিজ্ঞানের একটা লাইন আছে যে তুমি হিসাব বিজ্ঞানের জিনিসগুলোকে বা হিসাব বিজ্ঞানের যে এন্ট্রিগুলোকে বা ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে তুমি কাটাছাড়া করতে পারবে না, তুমি কি করবা? সমন্বয় করে দাও। এই জন্য দেওয়া হয় সমন্বয় দাখিলা। আর সম্পূর্ণ দাখিলা কেন দেওয়া হয়? যখন বছর শেষ হিসাবগুলোকে বন্ধ করতে হয়। কেননা হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী আমাদের হিসাব বিজ্ঞানের কিছু কিছু জিনিস আছে, নামিক হিসাবগুলো, আয় ব্যয় উত্তোলন, এইগুলোকে আমাদের বন্ধ করতে হয়। পরবর্তী বছর এইটা আবার শুরু করার জন্য কি দেওয়া হয়? প্রারম্ভিক দাখিলা দেওয়া হয়। আর সংশোধনী দাখিলা কি? যখন আমাদের ভুলগুলো থেকে যায় সেগুলোর জন্য সংশোধনী দাখিলা দেওয়া হয়। সাধারণত সংশোধনী দাখিলা দেওয়া হয়েছে রেয়ামিল থেকে, রেয়ামিল থেকে দেওয়া হয়। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? সমকোণী জাবেদা হচ্ছে সঠিক অ্যান্সার। সমকোণী জাবেদা, ওকে সমকোণী জাবেদা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ফাইন, তাহলে হচ্ছে দেখো আমরা একটু স্বল্প দেখো অগ্রিম বীমা উত্তীর্ণ। দেখো অগ্রিম বীমা, দেখো অগ্রিম বীমাটা যখন ছিল, অগ্রিম বীমাটা যখন ছিল, দেখো তো অগ্রিম বীমা যখন ছিল তখন কি ছিল? সম্পদ ছিল। যখন উত্তীর্ণ হয়ে গেছে তখন কি হয়েছে? ব্যয় হয়ে গেছে। ওকে দেখো তাহলে কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো দেখি কি হবে বলো তো। ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে দেখো এইটা তো খুবই সহজ একটা কোশ্চেন অ্যান্সার হওয়ার কথা, এটা সবাই পারার কথা। সবাই একটু বেশি বেশি করে অ্যান্সার করো সবাই। ওকে দেখো তো কি বলছে, দেখো অগ্রিম বীমা উত্তীর্ণ হয়ে গেছে। দেখো অগ্রিম বীমা উত্তীর্ণ হওয়ার জন্য সমন্বয় দাখিলা কোনটা ক্রেডিট দিবা বলতো? কোনটাকে ক্রেডিট করবে? তাহলে যখন ধরো অগ্রিম বীমাটা যখন করছো, এই সময় জাবেদা দেওয়ার ক্ষেত্রে হুটার করে অ্যান্সার করে ফেলবা না। যখন ধরো জাবেদাটা দিছো, প্রথমের ক্ষেত্রে কি দিছো বলতো? প্রথম দিছো কি বলতো? বলতেছো নগদ হিসাব ডেবিট, ওকে নগদ হিসাব ডেবিট, আর দিছো কি বলতো? অগ্রিম বীমা, ওকে অগ্রিম বীমা, তাই না? এরকম দিছিলা, তাই তো? আর দেখো এখন দেখো অগ্রিম বীমাটা যখন কি বলতো উত্তীর্ণ হয়ে গেছে, বা অগ্রিম বীমাটা কি মেয়াদ যখন শেষ হয়ে গেছে, তাহলে কি হবে বলতো? ওকে বলো তাহলে কি হবে অ্যান্সার? সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। 29 অ্যান্সার করো ফার্স্ট, 29 অ্যান্সার করো। ওকে অগ্নি বীমা কেন হবে কাইফ? বানানটা দেখো ভাই, ওটা হচ্ছে অগ্নি বীমা লেখা, অগ্নি বীমা লেখা আছে, তুমি কি যে দেখছো কে জানে। কোনটা সঠিক অ্যান্সার হবে? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে সবাই অগ্রিম বীমা উত্তীর্ণ হয়ে গেলে তাহলে কি অ্যান্সার হবে? জেসমিন প্রশ্ন কি পরে উত্তর দিতেছো নাকি না পরে উত্তর দিতেছো বলো তো? ওকে ওকে ঠিক আছে। দেখো অগ্রিম বীমাটা যদি উত্তীর্ণ হয়ে যায়, ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করো দেখি কার কি অ্যান্সার হয়। আর তোমরা জানো যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ বা আমাদের এখনো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, ফাইনাল কোর্স চলতেছে বা ফাইনাল টাচ একটা কোর্স চলতেছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অথবা ধরো কোনো বিপির এক্সাম আছে, আমরা কিছু ক্লাস নিব, তোমরা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো, আমাদের ক্লাসটা করতে পারো, ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখো তোমরা কেন ভুল করতেছো ভাই? আমার তাহলে লিখেই দিতে হবে না? তোমরা পারো নগদ হিসাব ডেবিট আর হচ্ছে অগ্রিম বীমা। দেখো অগ্রিম বীমা তখন ছিল এরকম, ঠিক আছে। ওহো আমি তো ভুল করলাম,
অগ্রিম বিমা ডেবিট, অগ্রিম বিমা ডেবিট। আর আমরা টাকাটা দিচ্ছি কি বলতো, আমরা নগদে টাকাটা দিচ্ছি, নগদ হিসাব ডেবিট, ফাইন। আর দেখো যখন আমাদের কি হবে, যখন আমাদের মনে করো আমাদের অগ্রিম বিমাটা পরিশোধ হয়ে যাবে বা যে এটা সম্পদ ছিল সম্পদটা আমাদের কমে যাবে, তখন কি হবে বলতো, বিমা হয়ে যাবে ডেবিট, কেন বিমা তখন খরচ হয়ে যাবে, অগ্রিম বিমা ক্রেডিট হয়ে যাবে। তাহলে অগ্রিম বিমাটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অগ্রিম বিমা। ওকে, অগ্রিম বিমাটা আমাদের ক্রেডিট হবে, অগ্রিম বিমাটা ক্রেডিট হবে, ফাইন। ওকে, মাহফুজ সঠিক অ্যান্সার দিয়েছো, জেসমিন ভুল দিয়েছো, উপমা ভুল দিয়েছো, প্রহলিকা সঠিক অ্যান্সার করেছো, কাহিব সঠিক অ্যান্সার করেছো, নেজা ভুল অ্যান্সার করেছো, প্রহলিকা সঠিক অ্যান্সার দিয়েছো, হাবিবা সঠিক অ্যান্সার দিয়েছো। এ এ হবে ভাই, ভালো করে বানান খেয়াল করছিলাম না। পরীক্ষা হলে যদি এরকম করস কাইফ, পরীক্ষা হলে কি করবি বল? এখনো যদি মনোযোগ না থাকে, পরীক্ষা হলে কেন মনোযোগ থাকবে? আমি যার কাছে অ্যাকাউন্টিং পড়ছিলাম, আমার সেই স্যারটা খুব ভালো ছিল, উনি যথেষ্ট আমাকে ভালো করে পড়াইছে, আর ওনার পড়ানোর ধরনটা খুব সুন্দর ছিল। ওকে, অগ্রিম বিমা ডেবিট। নেজা ভাইয়া ভুল করতেছো তো, দেখো অগ্রিম বিমাটা আমার সম্পদ ছিল আর নগদ টাকাটা আমি দিয়ে দিছি, আর যখন উত্তীর্ণ হয়ে যাবে মেয়াদটা, তখন আমার আলটিমেটলি বিমাটা হয়ে খরচ হিসেবে দেখানো হবে, আর অগ্রিম বিমাটা সম্পদটা আমার কমে যাবে। তাহলে আলটিমেটলি অগ্রিম বিমাটা ক্রেডিট হবে, বিমাটা ক্রেডিট না। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, আমার একটা স্যার ছিল যিনি আমাকে অ্যাকাউন্টিং পড়াইছে, আমি তার কাছে অনেকদিন পড়ছি। তো উনি একটা কথা সবসময় মানে বলার চেষ্টা করতো, বা উনি আমাকে সাথে শেয়ার করতো যে যখনই পড়বা, পড়াটা এমন ভাবে পড়বা যেন তোমার এইটাই পরীক্ষা। কেননা তুমি আমার সামনে সময় নিয়ে ম্যাথটা করতে পারতেছো, বা আমার সামনে সময় নিয়ে তুমি পড়তে পারতেছো, পরীক্ষা হলে তুমি এত সময় পাবা না। তুমি আমার সামনে যদি মনোযোগটা না দাও, পরীক্ষা হলে তুমি আরো মনোযোগ দিতে পারবা না। তাই ক্লাস করার সময় ক্লাসের ভিতরে সবসময় মনোযোগ দিবা। পরীক্ষা হলে গিয়ে মাথার মধ্যে প্রচন্ড টেনশন থাকে, তখন আসলে এরকম ভাবে পড়া হয় না, বুঝতে পারছো? সমাপনী দাখিলার উদ্দেশ্য কি বলতো? সমাপনী দাখিলার উদ্দেশ্য কি? সকল আয় ব্যয় হিসাব বন্ধ করা, তাই না? এটা সহজ কোশ্চেন, সকল আয় ব্যয় হিসাব কি করা বলতো? সকল আয় ব্যয় হিসাব বন্ধ করা। ওকে, 30 ডি, ভেরি গুড, মাহফুজ অ্যান্সার করে ফেলছো। তাহলে আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো, সবাই দেখি তো আমরা কারা কারা অ্যান্সার করতে পারতেছি। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। সমাপনী দাখিলার উদ্দেশ্য কি? আমাদের হিসাব বন্ধ করা। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো সমাপনী দাখিলা দেওয়ার পর, দেখো সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাব শূন্য হয় বলতো? অনবরজিত আয় তো দায়, এটা হচ্ছে আমাদের দায়। সেবা আয়, এটা হচ্ছে আয়। ওকে, বিলম্বিত বিজ্ঞাপন, এটা হচ্ছে আমাদের ভুয়া সম্পদ বা অসমন্বিত খরচ। ভুয়া সম্পদই রেখি, তাহলে বুঝতে ইজি হবে। ধরো ভুয়া সম্পদ, ওকে, ভুয়া সম্পদ, ওকে, ভুয়া সম্পদ। ওকে, অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদ। তাহলে দেখো আমরা জানি আমাদের আয় ব্যয় এইগুলো বন্ধ হয়, তাহলে আলটিমেটলি দেখো সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাবটা বন্ধ হয়ে যাবে বা যে শূন্য হবে? সেবা আয়টা শূন্য হয়ে যাবে। সেবা আয়টা কি হয়ে যাবে? সেবা আয়টা শূন্য হয়ে যাবে। কেন টিপ লাগে না কেন? ওকে, ঠিক আছে। ওকে, যে দাখিলা দ্বারা নামিক হিসাবগুলোকে বন্ধ করা হয় তাকে কি বলে বলো তো? সবাই সবাই দ্রুত অ্যান্সার করো, আমি একটু আগে পরে আসি। তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে কি করা হয়? নামিক হিসাবগুলোকে বন্ধ করা হয়। নামিক হিসাবগুলো কোনগুলো বলো তো? আয় ব্যয় উত্তোলন। ওকে, আয়, তারপর হচ্ছে ব্যয়, তারপর হচ্ছে কি বলতো? উত্তোলন। ওকে, উত্তোলন। ওকে, ফাইন। তাহলে আমাদের কি হবে? যে দাখিলার দ্বারা কি নামিক হিসাবগুলো বন্ধ করা হয় সেটা হচ্ছে কি বলতো? সমাপনী দাখিলার মাধ্যমে। ঠিক আছে, ওকে। মাইমুন অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, হাবিবা আবার অ্যান্সার করেছো, জেসমিন অ্যান্সার করেছো, প্রহলিকা, কাব্য, আমেনা, নেজা অ্যান্সার করেছো। ঠিক আছে, উপমা অ্যান্সার করেছো। সবার অ্যান্সার সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো ভালো অ্যান্সার করতে পারতেছো। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। চলো দেখো, কোনটি সহকারী বিবরণী বলা হয় বলো তো? কোনটিকে সহকারী বিবরণী বলা হয়? রাহমিল, খতিয়ান, কার্যপত্র নাকি নগদান বই? বলো কোনটিকে কি সহকারী বই বলা হয়? সহকারী কি বলা হয়? সহকারী বিবরণী বলা হয়। কোনটিকে সহকারী বিবরণী বলা হয়? সবাই সবাই দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, কোনটিকে সহকারী বিবরণী বলা হয়? সহকারী বিবরণী মানে কি বলতো? সাধারণত আমাদের কয়টা বিবরণী আছে বলতো? 8 বিশদ আয় বিবরণী আছে। ওকে, বিশদ আয় বিবরণী। ওকে, বিশদ আয় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। ওকে, তারপর কি আছে বলতো? তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তারপর কি আছে বলতো? নগদান, দ্বারা ভুলে গেছি, নগদান বইয়ের বিবরণী আসছে না, কি বলে এটাকে? পরিচালনা কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী। ওকে, মনে পড়ছে, নগদ প্রবাহ বিবরণী। ওকে, নগদ প্রবাহ বিবরণী। আরেকটা আছে সেটা হচ্ছে টিকা। ওকে, টিকা অথবা নোট। ওকে, অথবা একটা আছে কি জানো, ভুলে গেছি, পদচিহ্ন, পদচিহ্ন আমার নাম আছে। তাহলে এই যে এই কটা হচ্ছে আলটিমেটলি আমাদের বিশদ আয় বিবরণী, সরি, আমাদের আর্থিক বিবরণী অংশ। ঠিক আছে, এগুলো হচ্ছে বিবরণী সব 5টা। কিন্তু আমাদের আরেকটা সহকারী বিবরণী রয়েছে। সহকারী বিবরণী কোনটা? সেটা হচ্ছে আমাদের কার্যপত্র। সহকারী বিবরণী কোনটা? সহকারী বিবরণী হচ্ছে আমাদের কার্যপত্র। ঠিক আছে, সহকারী বিবরণী হচ্ছে কার্যপত্র। কি 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 অ্যান্সার করেছো? 33 নাম্বার, 33 কাইফ অ্যান্সার করেছো। এই রেয়ামিল কেন হবে? রেয়ামিল কি কোনো বিবরণী হয় পাগল? এই রেয়ামিল কোনো বিবরণী আছে? বিবরণী মানে কি? যেখানে সম্পদ, আয়, দায়, ব্যয় সব থাকবে। সম্পদ, আয়, দায়, ব্যয় যেখানে সব থাকবে। তোমরা ভুল করছো কেন? কাইফ ভুল করছো অ্যান্সার, নেজা অ্যান্সার ভুল করেছো। ওকে, জেসমিন অ্যান্সার ভুল করেছো,
হাবিব অ্যান্সার ভুল করেছে, ভুল করলে আবার অ্যান্সারগুলো আবার কেটে দেয়, দেখছো কি শয়তানের এরা, কি শয়তানের শয়তান এরা, ভুল করলে আবার অ্যান্সার আবার কেটে দেয়, দেখছো কি শয়তান। এরকম করে পড়ালেখা করলে হবে বলো, একটু মাথা ঠান্ডা রেখে দেখবা না। ওকে, অর্পিতা সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো তো দেখি আমরা পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, আমরা একটু পরবর্তী কোশ্চেন সলভ করবো। আর্থিক বিবরণী 4টি, ওকে, আর্থিক বিবরণী অংশ হচ্ছে 5টি, হ্যাঁ ভেরি গুড। ওকে, তারপর দেখো কি বলছে, মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপন, মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপন, ওকে, মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপন কোন ধরনের ব্যয় বলতো। মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপন, আমরা জানি মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপন মানে কি। তো সাধারণত আমাদের আর্থিক অবস্থা বিবরণী করা হয় কত বছরের জন্য বলতো, 1 বছরের জন্য, তাই না, 1 বছরের জন্য। কিন্তু আমরা কিছু কিছু এন্ট্রি আছে যেগুলো আমরা অনেক দিনের জন্য করি, যেগুলো আমাদের দেখো, যখন আমরা এটার জন্য 5 বছরের জন্য করি, ওকে, 5 বছরের জন্য করি, তাহলে 1 বছরটা হচ্ছে ব্যয়, আর এটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ব্যয়, মেয়াদ উত্তীর্ণ, ওকে, এটা হচ্ছে আমাদের মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ। আর এটাকে বলা হচ্ছে বিলম্বিত মুনাফাজিত ব্যয়, এটাকে বলা হয় কি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ওকে, এটাকে বলা হয় কি বলতো ভাইয়া, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ফাইন, তাহলে সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলো। তাহলে এটাকে বলা হয় কি ভাইয়া, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। সবাই আশা করি অ্যান্সারটা করতে পারতেছো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আশা করি তোমরা অ্যান্সারগুলো বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে, আমরা একটু দেখবো পরবর্তী কোশ্চেনে। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে, দেখো পরবর্তী, ওকে, কোন ধরনের হিসেবের জন্য সমমানের দাখিলা দেওয়া হয়। একই কোশ্চেন বারবার আসতেছে, দেখো বিভিন্ন ভাবে আসতেছে। দেখো পরীক্ষা হলে কিন্তু এই যে এতগুলো কোশ্চেন একসাথে পাবা না, হুটার করে এমন কোশ্চেন থাকবে যেগুলো মনে করো যে একদম ডিপ হয়ে যাবে, ঠিক আছে। খুবই সহজ সহজ কোশ্চেন। দেখো কি হবে বলতো, কোন ধরনের হিসেবের জন্য কি দেওয়া হয় বলতো, সমমানের কি দেওয়া হয়, দাখিলা দেওয়া হয় কোন ধরনের হিসেবের জন্য বলো, কোন ধরনের হিসেবের জন্য সমমানের দাখিলা দেওয়া হয়। আমরা সবাই একটু আগে পড়ে আসছি, নামিক হিসেবের জন্য কি দেওয়া হয়, সমমানের দাখিলা দেওয়া হয় নামিক হিসেবের জন্য, তাই না, নামিক হিসেবের জন্য, নামিক হিসাব। সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। 35 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে, 35, 35, ওকে, 34 অ্যান্সার করেছে হাবিবা, মাহফুজ, সবাই অ্যান্সার করেছো, ঠিক আছে। 35 নম্বর কোশ্চেনটার জন্য একটু সবাই একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, দেখি কি অ্যান্সার করতে পারতেছো তোমরা সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কি অ্যান্সার হবে বলো, 35, 35, ওকে, আমেনা অ্যান্সার করেছো, আমেনা আক্তার পারমা অ্যান্সার করেছো, মাইমুনা রিদিক অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, জেসমিন অ্যান্সার করেছো, ঠিক আছে। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো আর একটা ম্যাথ দিছি, দেখো কি বলছে, আমরা একটু দেখি কোশ্চেনটার মধ্যে একটু সলভ করার চেষ্টা করবো। ফাইন, দেখো কি বলছে, বলছে দেখো রেয়া মিলে সাপ্লাইজ হচ্ছে 1350 টাকা এবং সাপ্লাইজ খরচ 0 টাকা। যদি নির্দিষ্ট সময় শেষে 850 টাকা সাপ্লাইজ মজুদ থাকে, তাহলে সমপরিতে আমরা কত টাকা সাপ্লাইজ দেখাবো। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, এই কোশ্চেনটা আমরা অ্যান্সার সলভ করবো, দেখি কে কি কি অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো সবাই। দেখো রেয়া মিলে সাপ্লাইজ আসছে কত টাকা, 1350 টাকা, ওকে ফাইন। রেয়া মিলে সাপ্লাইজ কত টাকা, সাপ্লাইজ খরচ 0 টাকা, কোনো খরচ হয়নি। খরচ না না হলে দেখো নির্দিষ্ট সময় শেষে কত টাকা আছে, 800 টাকা আছে। তাহলে আলটিমেটলি দেখো 800 টাকা যদি মজুদ থাকে, এইটা তো আমাদের সম্পদ, তাহলে বাকিটুকু কি, বাকিটুকু খরচ। তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, ওকে, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ কি বলতো ক্রেডিট। সবাই একটু অ্যান্সার করো, 36 বি, ভেরি গুড, ওকে, মাহফুজ অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। সবাই 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 একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আমাদের মোটামুটি এই কোশ্চেনে ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমরা কি বলছো, 37 নম্বর কোশ্চেন, ওকে, একটা ম্যাথ আছে মনে হয় না। ফাইন, দেখো কি ম্যাথটা দিচ্ছি, দেখো তো বলছে, দেখো রাকিব ট্রেডার্স, রাকিব ট্রেডার্স এর মালিক ভবন নির্মাণের জন্য 2,30,000 টাকা দিয়ে 1 খণ্ড জমি কিনলেন। ভবন নির্মাণের জন্য কি করলো, 2,30,000 টাকা দিয়ে 1 খণ্ড জমি কিনলেন। জমি রেজিস্ট্রি বাবদ 25,000 টাকা এবং নামজারি বাবদ 2,000 টাকা ব্যয় করে বছর শেষে উক্ত জমির খাজনা বাবদ 400 টাকা ব্যয় করেন। ওকে ফাইন, রাকিব ট্রেডার্সের জমি ক্রয় সংক্রান্ত মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত, সবাই একটু অ্যান্সার করো। ওকে, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত, ওকে। এখন দেখো মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝানো হয় বলো তো, ওকে, মূলধন জাতীয় ব্যয়, ওকে, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। এখন দেখো মূলধন জাতীয় ব্যয়টা আমরা কিভাবে বের করবো, ওকে ফাইন। দেখো প্রথমে কি করছে, দেখো নির্মাণের জন্য এত টাকা দিয়ে 1 খণ্ড জমি ক্রয় করছে, তাহলে 2,30,000 টাকা দিয়ে কি করছে, 1 খণ্ড জমি ক্রয় করছে। ফাইন, ওকে, কিনলেন জমি রেজিস্ট্রি বাবদ 25,000 টাকা, তাহলে রেজিস্ট্রি বাবদ কত টাকা খরচ করছেন, 25,000 টাকা খরচ করছেন। ফাইন, এরপর দেখো 2,000 টাকা ব্যয় করছে কিসের জন্য, নামজারি বাবদ, তাহলে 2,000 টাকা কিসের জন্য খরচ করছে, নামজারি বাবদ। ফাইন, এখন দেখো কি বলছে, ব্যয় করেছেন, ওকে ফাইন, করে এরপর শেষ বছর শেষে উক্ত জমির খাজনা বাবদ 400 টাকা। তাহলে দেখো খাজনা বাবদ যে 400 টাকা ব্যয় করছে, এইটা হচ্ছে আলটিমেটলি মুনাফা জাতীয় ব্যয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ওকে, বুঝতে পারছো। এটা ধরো প্রত্যেক বছরই লাগতে পারে, প্রত্যেক বছর কি লাগতে পারে, এটা ধরো প্রত্যেক বছরই লাগতে পারে, কিন্তু এইটা হচ্ছে মেইন না, আমাদের মেইন হচ্ছে কি এই তিনটা শেষ। তাহলে 2,30,000, 40, 50, 55, 57,
তাহলে 2,57,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 2,57,000 টাকা হচ্ছে আমাদের কি অ্যান্সার বলতো? রাইট অ্যান্সার। 2,57,000 টাকা কি অ্যান্সার বলতো? রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে মাহফুজ অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার, কাইফ কাইফ একটু মনোযোগ দাও ক্লাসে ভাইয়া, তোমার কিন্তু মনোযোগ অনেক কম ক্লাসে, তুমি কিন্তু অনেক কম পারতেছো, ঠিক আছে? কোশ্চেন কিন্তু তুমি অনেক কম পারো, এইভাবে কিন্তু হইলে কিন্তু তুমি কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারো। হ্যাঁ, তোমাকে সতর্ক করে আমি দিয়ে দিলাম, এখন তোমার ইচ্ছা। অর্পিতা অ্যান্সার করছো ভুল, হাবিবার অ্যান্সার সঠিক হয়েছে, আমার অ্যান্সার সঠিক হয়েছে, মাইমুনা সঠিক অ্যান্সার করেছো, জেসমিন সঠিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। দেখো, আর্থিক বিবরণীর চূড়ান্ত রূপ দেওয়ার পূর্বে কোনটি তৈরি করা হয় বলো তো? আর্থিক বিবরণীর চূড়ান্ত রূপ, আর্থিক বিবরণীর চূড়ান্ত রূপ দেওয়ার পূর্বে, পরে না কিন্তু, পূর্বে কোনটি তৈরি করা হয়? খতিয়ান, নগদান বই, আয় বিবরণী, কার্যপত্র। এটা আমরা সবাই অ্যান্সার পারি, তাই না? এটা আমরা সবাই অ্যান্সার পারি না বলো তো ভাইয়ারা? সবাই অ্যান্সার পারি না? কি হতে পারে বলো? সবাই অ্যান্সার করো, সবাই। ওকে, 37 নম্বর, ওকে, নেজা অ্যান্সার করেছো, ঠিক আছে। মাহফুজ অ্যান্সার করেছো, হাবিবা, উপমা, হাবিবা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের কার্যপত্র। রাইট অ্যান্সার কি? কার্যপত্র। রাইট অ্যান্সার কি বলো তো ভাইয়া? কার্যপত্র। তাহলে সঠিক অ্যান্সার কি? তাহলে আর্থিক অবস্থা বিবরণী চূড়ান্ত রূপ দেওয়ার পূর্বে কি তৈরি করা হয়? কার্যপত্র। আর কার্যপত্র একটা নাম কি বলতো? সহকারী বিবরণী। এটা মনে রাখবা, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, কি নাম বলতো? সহকারী বিবরণী। ওকে, সহকারী বিবরণী। ওকে, সহকারী বিবরণী। তাহলে ওকে, ফাইন। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন আছে 39। দেখো, আয় ব্যয় হিসাব। দেখো তো, আয় ব্যয় হিসাবের উদ্বৃত্ত কোন দাখিলার মাধ্যমে শূন্য হয়? আমরা আবার একই কোশ্চেন পেয়ে গেলাম। আয় ব্যয় হিসাবের উদ্বৃত্ত কোন হিসাব মাধ্যমে শূন্য হয়? আয় ব্যয় অথবা নামিক হিসাব, অথবা নামিক হিসাবের কি উদ্বৃত্ত কোন দাখিলার জন্য শূন্য হয়? সমাপনী জাবেদার জন্য কি হয় বলতো? শূন্য হয়। সমাপনী জাবেদার জন্য শূন্য হয়, সমাপনী জাবেদা, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত। ওকে, এ 39-এর অ্যান্সার করেছো, এ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাহফুজ। ওকে, তাহলে আমরা লাস্ট কোশ্চেন সলভ করবো আজকে ক্লাসে, আমাদের লাস্ট কোশ্চেন। ফাইন, চলো। সব ভালো যার শেষ ভালো তার, আমার যেটা একটা ডায়লগ থাকে, তাই না? আমার এই কথাটা খুব নিজের সাথে খুব যায়। ওকে, বুঝতে পারছো? সব ভালো যার শেষ ভালো তার। ওকে, শেষ ভালো তার। আসলে লাইফে ধরো, তুমি ধরো মনে করো যে লাইফে যে পরীক্ষাগুলো দিবা বা যে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা, আসলে দেখো তুমি অনেক পড়ালেখা করছো। তুমি ধরো 6-7 মাস ধরো যারা সেকেন্ড টাইম দিছো, অনেক পড়ালেখা করছো। যারা ধরো ফার্স্ট টাইম দিছো, তারও মোটামুটি অনেকদিন পড়ালেখা করছো। তো অনেক পড়ালেখা করলা, অনেক চেষ্টা করলা, বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করে গিয়েলা সবসময়, পরীক্ষা দিতে চলে গেলা, কিন্তু পরীক্ষার 1 ঘন্টা তুমি কিছু করতে পারলা না, বা তুমি অ্যান্সার করতে পারলা না, বা তোমার কাছে যেগুলো মনে হয়েছে যে পারো, তুমি সেগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারলা না। তাহলে আলটিমেটলি তুমি তো কিছু পারলা না, ঠিক আছে? তুমি যতই বলো যে ভাই আমি পারি, আমি পড়ে আসছি, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। এই পৃথিবীটা হচ্ছে সবচেয়ে স্বার্থপর একটা জায়গা, যেখানে তুমি কাউকে বিশ্বাস করাইতে পারবা না তোমার পরিশ্রমকে। কেননা তোমার আউটকাম নাই, তোমার যে ফলাফল, ওই ফলাফলটা নাই। এই ফলাফলটা আনার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। এই জন্যই বলে, আমার একটা স্যার ছিল, উনি বলতো যে 1 ঘন্টার একটা এক্সাম, 1 ঘন্টার একটা এক্সাম, যে যে এক্সামে ভালো করতে পারবে, আলটিমেটলি সেই হচ্ছে সত্যিকার অর্থে কি স্টুডেন্ট, বা সেই সত্যিকার অর্থে মানে কি মেধাবী স্টুডেন্ট। আমাদের দেশের পরিবেশে কিন্তু, আমি বলতেছি না যেটা এটা আমার ডিসিশন বা আমার অ্যাজাম্পশন, বাংলাদেশের ওয়েদারে ওইটাই মেইন, যে 1 ঘন্টা ভালো কিছু করে দিয়ে আসতে পারবে, একটা চান্স পাবে, সেই আসলে স্টুডেন্ট, বাকিরা কিছুই না, বাকিরা তুলসী পাতা, ঠিক আছে? যাই হোক, ওকে, ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কেন বলছি। এই জন্য আমার এই আইল্যান্ডটা খুব ফেভারিট, যে আসলে শেষ সময় গিয়ে যে শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারে, সে ভালো কিছু করলো। সারা বছর ধরে অনেকে বাবা ভালো কিছু করলো, আমাদের ব্যাচে পড়লো, ক্লাস করলো, ভালো অ্যান্সার করতে চেষ্টা করলো, কিন্তু আলটিমেটলি দিন শেষে কিছু সে পারলো না, বা দিন শেষে কিছু পাইলো না, বা সে চান্স পেলো না। তাহলে আলটিমেটলি আমরা কি তাকে ভালো মতো মূল্যায়ন করবো না। এটা হচ্ছে আমরা মানুষ জাতি, তো এটা আমাদের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য ভাই। ফাইন, দেখো তো, কার্যপত্রে রেয়া মিলে বেতন দেওয়া আছে 25,000 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা, 10 গড়া কার্যপত্রের সমন্বিত রেয়া মিলে বেতন কত টাকা দেখাতে হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, বলো তো সমন্বিত। ওকে, ফাইন, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সমন্বিত রেয়া মিলে কত টাকা দেখাইতে হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, তাহলে দেখো, ওকে, তাহলে রেয়া মিলে আসছে কত টাকা বলো তো? 25,000 টাকা। ওকে, ফাইন, রেয়া মিলে আসছে হচ্ছে 25,000 টাকা। আর দেখো আমাদের বকেয়া আছে কত টাকা? 5,000 টাকা। তাহলে আমাদের রেয়া মিলের অংশে দেখো তো, সমন্বিত রেয়া মিলে আমরা কত টাকা দেখাবো? সমন্বিত রেয়া মিলে কত টাকা দেখাবো বলো? সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। সমন্বিত রেয়া মিলে কত টাকা দেখাবো? ওকে, সবাই অ্যান্সার করে ফেলছো। ওকে, 40 নম্বর কোশ্চেন, সবাই দেখি তো কার কি কি অ্যান্সার সঠিক হয়। 40 নম্বর কোশ্চেন দিয়ে আমাদের আজকে ক্লাসটা আমরা শেষ করবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 40-এর এ। আচ্ছা, অর্পিতা ভৌমিক সবার লাস্ট অ্যান্সার করেছো এ। আর একটু মনোযোগ দাও ক্লাসে। সমন্বিত রেয়া মিলে বেতন কত টাকা দেখাতে হবে? সবাই একটু ভালো মতো মনোযোগ দাও, ভুল করো না কেউ, ঠিক আছে? ওকে, 40-এর বি। আচ্ছা, আরেক অ্যান্সার করছো বি, সমন্বিত রেয়া মিলে। ভালো মতো দেখো কিন্তু, ভুল হইতেছে কিন্তু, ভুল অ্যান্সার করিও না কেউ, ভুল অ্যান্সার করিও না সবাই।
দেখো তাহলে আলটিমেটলি দেখো আমাদের রেমিলের সাথে কি করতে হবে বলো তো? আমরা যখন সমন্বিত রেমিলটা করব তখন আমাদের কাজটা আমাদের কি, আমাদের এই যে অ্যামাউন্টটা আছে এর সাথে আমরা বকেয়া রেমিলটুকু যোগ করবো। বকেয়া রেমিলটুকু কি করবো বলো তো? যোগ করবো। তাহলে আলটিমেট রাইট আনসার হচ্ছে 30। দেখছো আমি এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করলাম বা যেটা বললাম তার প্রমাণ তোমরা পেয়ে গেছো তো? প্রমাণটা তো পেয়ে নিয়ে যা অ্যান্সার করছো ভুল। তাহলে আমার কথাটার সাথে মিল পাইছো। আসলে আলটিমেটলি আমরা এরকমই অবস্থায় আছি যে আসলে আলটিমেটলি আমরা রাসেল আলম অ্যান্সারটা সঠিক করেছো, থ্যাংক ইউ ভাইয়া, কংগ্রেচুলেশনস, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। এই জন্যই বলছি যে দেখো আমাদের সব ভালো যার শেষ ভালো তার, শেষ অ্যান্সারটাই তোমরা কি ভুল করে দিছো। তোমাদের একটু মনোযোগ দেওয়া দরকার ছিল। মাহফুজ অ্যান্সারটা তোমার কাছ থেকে আমি এইটা আশা করি নাই তুমি যে অ্যান্সারটা ভুল দিয়ে দিবা। আমি মাহফুজ তোমার কাছ থেকে আমার একটা অ্যান্সার আশা করি নাই। ঠিক আছে, আমার খুবই খারাপ লাগলো। আমি ভাবছিলাম তুমি অ্যাটলিস্ট পারবা, কারণ আমাদের ক্লাসে মোটামুটি তুমি যথেষ্ট অ্যাক্টিভ থাকো আর অ্যাকাউন্টিং তুমি ভালো পারো, কিন্তু তোমার অ্যান্সারটা এরকম আমি আশা করি নাই। মামুনা রিদিকা সঠিক অ্যান্সার দিয়েছো, ওকে, জেসমিন সঠিক অ্যান্সার দিয়েছো, হাবিবা, আমেনা, উপমা, এখন সবাই হয়তো আমারটা দেখে দেখে অ্যান্সার করছো, কিন্তু আসলে আলটিমেটলি আমি তোমাদের কাছ থেকে ভালো একটা অ্যান্সার চেয়েছি। যাই হোক, এইটা ভেবে তোমরা আবার মন খারাপ করতে যাও না যে ভাইয়া মনে হয় বলছে যে শেষ অ্যান্সারটা ভালো দিতে হবে, যেহেতু ভালো দেইনি মনে হয় ভালো কিছু হয়নি। না, এরকমটা না। তোমরা চেষ্টা করছো, তোমরা চেষ্টা করে গেছো ভালো কিছু অ্যান্সার করার জন্য, এখন হয় নাই, সমস্যা নাই। নেক্সট ক্লাস অবশ্যই ভালো করে অ্যান্সার করার চেষ্টা করবা। সবাই বাসি একটু প্রস্তুতি নাও। আমাদের কিছু কিছু ক্লাস ফ্রিতে হয়, বেশিরভাগ ক্লাস, কারণ আমরা এখন শেষ সময় তো ভাই অনেকে আসলে ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, তাই আমরা কিছু কিছু ক্লাস ফ্রিতে দেই। আমাদের মেইন ক্লাসগুলো আমরা পেইডে দিব। তো সেটা তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ওকে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।